আমাদের বাংলাদেশে তীব্র গরম পড়তে আসলে জ্যৈষ্ঠ মাস আসা লাগে না, বৈশাখ থেকে ভীষণ গরমের একটা ব্যাপার শুরু হয়ে যায় এবং তাপপ্রবাহ বাড়তে বাড়তে সব থেকে বেশি যেই সময়টা এসে পৌঁছায় সেটা হলো জ্যৈষ্ঠ মাস, যেটা আমরা এখন আছি। এবং এই জ্যৈষ্ঠ মাসকে তীব্র গরমের মাস বলা হলো, এই মাসটাকে মধু মাসও বলা হয়, কারণ এই তাপপ্রবাহ বা এই যে গরমের প্রকোপ সেটার কারণেই এত ফলের বাহার। অনেক ফল পেকে আমরা এখন অনেক মজার মজার ফল খেতে পারছি এবং খুব সুন্দর একটা সময় যাচ্ছে। আমার মনে হয় এখন এমন একটা সময় যে প্রত্যেকের বাড়িতে প্রচুর আম, কাঁঠাল, লিচু প্রচুর কিছু পাওয়া যাচ্ছে এবং আপনারাও খুব সুন্দর একটা জ্যৈষ্ঠ কাটাচ্ছেন। আমরা মধু মাস নিয়ে কথা বলছি আজকে। আমাদের আজকের বিষয় মধু মাস জ্যৈষ্ঠ, এবং সেই বিষয় নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে এসেছেন তিনজন বন্ধু, ভীষণ মিষ্টি তিনজন মুখ। চলুন পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে শুরুতেই আছেন তিলকা ফারজানা, তিনি একজন শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আছেন। তার পাশে আছেন নিতা চক্রবর্তী, তিনি একজন সঙ্গীত শিল্পী, এবং তার পাশে আছেন তাসমিম জামান স্বর্ণা, তিনিও একজন সঙ্গীত শিল্পী। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগতম। তিলকা আপুর কাছে এসে জানতে চাই কেমন লাগছে এসব। আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স একটু স্টুডিওতে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। গল্প করতে সবসময় ভালো লাগে। আজকে প্রচুর গল্প হবে আমাদের, কিন্তু একদম 1.5 ঘন্টার গল্প, সন্ধ্যা 6টা থেকে 7:30 গল্প করব, সাথে বোনাস হিসেবে গান শুনবো একসাথে। অনেক ব্যাপার। নিতা আপু কেমন লাগছে এসব? ভীষণ ভালো লাগছে, আর টপিকটা শুনে আরো বেশি ভালো লাগছে, যেহেতু জ্যৈষ্ঠ মাস, ফলের মাস, মানে কথাটা শুনলে মুখে জল চলে আসে। টপিকটা শুনে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যে কথা বলে মজা পাওয়া যাবে। এবং ফলটাই হয়তো, এই যে আমরা কষ্টটা সহ্য করছি গরমের কারণে, ফলটা যেন আমাদের জন্য উপহার, যে এত গরম সহ্য করছো, এখন অনেক মজার মজার ফল, এবং এই ফলের জন্যই আমরা ভুলে থাকি গরমের কষ্টটা। আমরা স্বর্ণাপুর কাছে আসি। লেডিস ক্লাবে আসার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। একটু নার্ভাসও লাগছে, বিকজ এত গুণী মানুষদের সাথে বসে আছি। টিচার দেখলে আমার একটু ভয় ভয় করে, তবে খুবই ভালো লাগছে যে ওনার কথাও শুনতে পারবো, কিছু জানতেও পারবো। এবং আমি একটা জিনিস নোটিস করলাম যে ফুলের সাথে ফল রাখার দরকার ছিল। একদমই তাই। আজকে যেহেতু আমরা ফল নিয়ে অনেক কথা বলবো, মধু মাস, প্রচুর মধুময় ফলের সময়, এবং আমার কাছে মনে হয় যে জ্যৈষ্ঠের আরও কিছু মধুর ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে কথা হবে। এবং টিচার যখন এত মিষ্টি হয়, তখন আসলে ছোটবেলায় টিচার বলতে যেই চেহারাটা মাথায় আসতো, খুব রাগী একজন মিস, তিনি আসলেই দেরি করলেই খুব শাস্তি দেবেন, এমন তো তাকে লাগছে না। আমার মনে হচ্ছে যে আমাদের তিলকা আপু ভীষণ মিষ্টি, এবং আমি মনে করি যে, আচ্ছা আমি জেনেই নিই আপনার কাছে, শিক্ষক হিসেবে আপনার ছাত্রীদের সাথে সম্পর্ক কেমন? আসলে খুব মজার একটা জিনিস, যেখানে হচ্ছে টিচার হিসাবে অলওয়েজ, মানে আমি পড়াচ্ছি যখন আমি 16 বছর বয়স থেকে, আমার ও লেভেলসের পর থেকে আমি অ্যাড্রয়েড একটা ইনস্টিটিউশনে পড়ানো শুরু করি। তো তখন আমি যখন ও লেভেল শেষ করে এ লেভেলস পড়ছি, আমি তখন 8-9 ও লেভেলস পড়াতাম। তো ওরা বয়সে দেখা যেত আমার থেকে খুব ছোট না, 2-3 বছরের ডিফারেন্সে পড়াচ্ছি, কিন্তু টিচার হতে হতো ওদের সাথে, যেখানে হয়তো আমাদের যেখানে সিবলিং সম্পর্ক আসে। তো এখন যখন নর্থ সাউথে পড়াই, খুব ভালো লাগে, এবং যত স্টুডেন্ট দেখি সবাই কেমন থাকে আমার বাচ্চা, সবগুলোই আমার বাচ্চা। তো এই এন্ড অফ দ্য সেমেস্টার, আমাদের সেমেস্টার মাত্র শেষ হলো, পরীক্ষা চলছে, তো এন্ড অফ দ্য সেমেস্টার এরকম স্টুডেন্টরা কেক নিয়ে আসে, মিস থ্যাংক ইউ ফর দ্য সেমেস্টার, ইউ আর সো সুইট, এই সেই অনেক কিছু বলে। তো আমার একটা কেকে এরকম লেখা ছিল, মিস ইউ আর দ্য মোস্ট কাম ফ্যাকাল্টি। তো আমি ছবিটা তুলে আমার মেয়ে আনসি, শি ইজ 11 ইয়ার্স ওল্ড, ওকে পাঠাই। তো ও আমাকে বলে যে, মা তুমি তোমার স্টুডেন্টদেরকে বলবে বাসায় আসতে, তুমি যখন আমাকে পড়াও ওই চেহারাটা ওদের দেখা উচিত। আই থিঙ্ক তাহলে স্কুলের বাচ্চা বা ছোট বাচ্চাদের সাথে, বা নিজের বাচ্চাকে যেভাবে আসলে শিক্ষকতা দেখানো যায়, বা ওই যে রাগী চেহারাটা দেখানো যায়, সেটা বিশ্ববিদ্যালয়ে এসে আসলে অমনটা পরিবেশও থাকে না, একদমই না, এবং লাগেও না। কারণ স্কুল ইউনিভার্সিটিতে আস্তে আস্তে স্টুডেন্ট বাচ্চাগুলো বড় হয়ে যায়, অনেক ম্যাচিউরড হয়ে যায়, দে আর ওয়েল বিহেভ, দে আর সাচ গুড চিলড্রেন। ওদের সাথে ওই টিচার হতে হয় না। ইটস আ ভেরি নাইস ফ্রেন্ডলি রিলেশনশিপ, বাট অফ কোর্স ব্যারিয়ার হয়তো ফ্রেন্ডলি যে ব্যাপারটা আছে, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলে বেশি আউটকাম বের করে আনা যায়। অ্যাবসলিউটলি সব সময়। বাহ, চমৎকার। আরো শুনবো অবশ্যই। নিতা আপুর কাছে এসে জানতে চাই যে গানের জগতে আপনার বহুদিনের পদচারণা, এবং সেখানে শুরুটা কিভাবে হলো? পারিবারিকভাবে আসা না নিজে থেকে চেষ্টা করে আসা? বহুদিন থেকে, মানে কিছুটা গ্যাপ গেছে। ছোটবেলা থেকে তো অবশ্যই
যেটা হয় ছোটবেলা থেকে সবার বাবা মাই বাচ্চাদেরকে গান শেখায়, আমাদেরকেও সেভাবে গান শেখানো। তো তারপরে মাঝখানে অনেক একটু গ্যাপ হয়ে গেল, যখন পড়াশোনায় ঢুকে গেলাম, অনার্সে ঢুকে গেলাম, মাস্টার্সে, তখন একটু গ্যাপ হয়ে গেল। বড় একটা গ্যাপ হয়ে গেছে বিয়ের পরে। তো ছেলে চলে আসলো, তো ছেলেকে সময় দিতে হলো। তখন করতাম বাসায়, মানে নিজে আচ্ছা। নিজে প্র্যাকটিসটা ধরে রাখতাম, মানে রেওয়াজটা ছাড়া হয়নি। ছাড়া হয়নি। বা গানটা ওই যে ভেতর একটা রয়ে গেছে, রক্তে রয়ে গেছে গান। বা ছোটবেলা থেকে যখন প্রোগ্রাম করতাম তখন তো এতটা নিজে বুঝতে পারতাম না, কিন্তু যখন দর্শকরা বা আমার টিচাররা বলতো যে তুই এক সময় স্টুডিওতে গান করবি, তোকে দেখবো, ওই যে ইন্সপিরেশনটা ওইটা ছিল ভিতরে ভিতরে। তো ওইটা লালন করছিলাম। তো ছেলে বড় হওয়ার পরে এখন আবার পাকাপোক্তভাবে মনে হলো যে না, এখন একটা পার্ট মোটামুটি শেষ করলাম, এখন আর কোনো নিজের প্রতি একটা গিল্টি ফিল হবে না যে আমার জন্য হয়তো আমার ছেলেকে কিছু একটা মিস হচ্ছে। এখন পাকাপোক্তভাবে আবার নেমে পড়লাম। এখন কি কি কাজে ব্যস্ততা চলছে? এখন ছায়ানোটা আবার প্র্যাকটিস করছি, যাচ্ছি। আর রবি রশি আমাদের একটা সংগঠন আছে গানের, ওখানে করছি, বিভিন্ন প্রোগ্রামে গান করছি। বাহ বাহ, চমৎকার। অবশ্যই আজকে আমরা গান শুনবো। সেটা শোনার আগে স্বর্ণা আপুর কাছে চলে আসি। স্বর্ণা, আপনার কাছে এসে জানতে চাই যে এই যে সঙ্গীত জীবনে পদার্পণ কিভাবে শুরু এবং এখন কি চলছে? ছোটবেলা থেকেই তো গান গাওয়া শুরু হয়, আম্মুর হাত থেকেই শুরু। আম্মু গান করতেন ছোটবেলায়, তো সেখান আমি থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই গল্পটা বলার আগে, প্রথম কোন গানটা শিখেছেন? প্রথম ঝিক 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 চলে রেলগাড়ি। আমার মনে হয় এই গানটা সবাই জানে, কমন একটা গান মজার ব্যাপার ছোটবেলায়। হচ্ছে কি, আমি যখন ছোট ছিলাম আমাকে বেশি রবীন্দ্রসঙ্গীত দিত। তখন আচ্ছা। 3-4 বাচ্চা একটা রবীন্দ্রসঙ্গীত এতটা বোঝার ক্ষমতা ছিল না। তা আমার খুব বিরক্ত লাগতো, এত কঠিন কঠিন গান কেন আমাকে দেয়। তো যখন স্টেজ থেকে নামতাম বলতো উফ কি সুন্দর তুমি গেয়েছো, কিন্তু ভিতরে না খুব কষ্ট থাকতো যে আমার এত খুব কঠিন আধুনিক গান গানের আমাকে প্রতি গাইতে একটা হলো। খুব ইচ্ছে ছিল যে আধুনিক গান করব। তখন তো ছোট, শুনতাম তপন দ্বারা গান করতো, কুমার বিশ্বজিৎ দ্বারা গান করতো, তারপরে শাকিলা জাফররা গান করতো, ওনাদের গান শুনে খুব ইচ্ছে করতো। কিন্তু টিচাররা আমাকে দিত সেই রবীন্দ্রসঙ্গীত। তো খুব, কিন্তু ওইটার মর্মটা বুঝতাম না যে আমার ভয়েসটাই রবীন্দ্রসঙ্গীতের, ওইটার আলাদা একটা মর্ম আছে। কিন্তু সময় এখন এটা এসে বুঝি। যখন গেছে এবং এখন যখন একটা সময় পার হয়েছে, এখন নিশ্চয়ই রবীন্দ্র প্রেম আপনাকে ভালো মতন ধরে অসম্ভব, বসেছে। অসম্ভব। কারণ রবীন্দ্র একবার বোঝা শুরু করলে দের ইজ নো গোয়িং ব্যাক। একদম। শুনি আবার স্বর্ণার কাছে। এই তো এরপরে হচ্ছে আম্মু মনে করলো যে ঠিক আছে, সে কিন্তু গান করতেন ছোটবেলায়, তো অত দূর আগাতে পারেননি। তো উনি মনে করলেন যে ঠিক আছে আমার মেয়েকে শিখাই। তা আমি জানতাম না, আমি সিরিয়াসলি কখনো নেই ক্লাস 2-3 পর্যন্ত নর্মালি যেতাম আর আসতাম গানের স্কুলে। এস আহমদ খান স্যার, উনি আমাকে প্রথম হাতেখড়ি দেন। তো এরপরে যখন দেখলাম সবাই তো সুন্দর সুন্দর কমেন্ট করছে, তা আমার ইন্সপিরেশন লাগলো আরও বেশি। মনে হলো যে আচ্ছা আর একটু সিরিয়াসলি শিখি। তারপরে এই তো শ্রদ্ধেয় রেজওয়ান আলী লাবলু স্যারের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শেখা শুরু করলাম। তারপরে আস্তে আস্তে এত দূর চলে আসলাম। বাহ, বেশ কত বছর হলো? ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রায় কি বলবো, অনেক বছর ধরেই তো গান শিখছি। অনেক বছর গান, ছোটবেলা থেকে এখন পর্যন্ত গান শিখছি। তার মানে আমার বড় হওয়াটাই গানের মাধ্যমে। বাহ, তাহলে কখনোই গানের সঙ্গ ছাড়া হয়নি, হবেও না মনে হয় না আমার। বা হওয়া দরকারও নেই, কারণ আমরা গান পছন্দ করি এবং এখন আমরা এই সবাই গান সুযোগটা চাই। আসলে খুব একটা নাই যে মেয়েরা যে গানটাকে ছেড়ে দিতে পারে। এখন অনেক সুযোগ সুবিধা আছে ধরে রাখার জন্য, ফ্যামিলি অনেক সাপোর্ট দেয় যে গানটাকে করে যাও যে কোনো পর্যায়ে। যত সময় গেছে সংস্কৃতির প্রতি আমাদের যে একটা ভাবনা সেটারও পরিবর্তন এসেছে এবং সংস্কৃতিকে যে আগলে রাখতে হবে, এটাকে যে নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার মতো কোনো বিষয় না, সেই শিক্ষা হয়তো এখন এসে ডেভেলপ হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে আমাদের দর্শকদেরকে জানাতে চাই, আমাদের বন্ধু যারা আছেন তাদেরকে জানাতে চাই, দেখলেন তো যেমন কথা তেমন কাজ, ভীষণ মিষ্টি তিনজন বন্ধুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম এবং তাদের কাছ থেকে তাদের জীবনের অনেক গল্প শুনবো। মধুমাস জ্যৈষ্ঠ নিয়ে আলাপ হবে এবং আপনারাই বা আসবেন না কেন, আপনাদের তো আসার সুযোগ আছে। আমাদের যত নারী বন্ধুরা আছেন তারা সবাই আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে খুব দ্রুততার সাথে চলে আসুন। যত বেশি নারীরা এসে যুক্ত হবেন লেডিস ক্লাবের আড্ডা আসলে তত বেশি জমে উঠবে। তিলকা আপুর কাছে এসে জানতে চাই যে মধুমাস জ্যৈষ্ঠ যখন বলছি, এই জ্যৈষ্ঠ কেমন কাটছে আগে সেটা শুনে নিই।
এই জ্যৈষ্ঠ এত গরম কিন্তু রিওয়ার্ড তো পাচ্ছি। আমার তো মানে আম, লিচু, জাম, কাঁঠাল, তালের শ্বাস যা দিবে আমার তো সব ভালো লাগে। এবং আমার মানে ফ্যামিলি বলেন, ফ্রেন্ডসরা বলেন, ওরা আমাকে রীতিমতো মাঝে মাঝে খ্যাপায় পচায় বলেন যে আমি ওরা জানে যে একটা ছোট কাঁঠাল হলে আমি একা খেয়ে ফেলতে পারি দিনে। আসলে? একদম মানে সেটা নরম হোক শক্ত হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমার আচ্ছা। ভীষণ পছন্দ। তারপরে হচ্ছে লিচু, মিনিমাম 40টা এক বসায় খাই তাহলে আমি। জ্যৈষ্ঠ মাস বাহ, মেবি আপনার জন্য একদম আমার জন্যই বানানো। এবং এই জন্য আমি যখন বলি যে গরমের ব্যাপারে কমপ্লেন করা উচিত না, আমার চিন্তা করতে হয় আসলে, কারণ না হলে তো মধুটা পাবো না। তাহলে সারা বছর আপনার ভীষণ কষ্ট হয়ে যায় হ্যাঁ, এবং সেই হ্যাঁ। কষ্টটা আপনি সহ্য করেন বলেই জ্যৈষ্ঠ মাসে আপনার একদম, বেশি বেশি ফল খাওয়া উচিত। একদম। আমি মানে মানে ফল বলতে একদম দেশীয় ফল, যে আম, জাম, লিচু, কাঁঠাল, তালের শ্বাস, মানে যা হয় আমাদের দেশে খুব পছন্দ। মানে খুবই। জ্যৈষ্ঠের সময় মনে হয় সব থেকে মজার ফলগুলো হয়, বা এত সবচেয়ে। গরমের কারণে আসলে সেখানে ফ্লেভার এত বেড়ে যায় কিনা। একদম। এবং আম একটা ফল, এক এক এলাকার আম এক 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 রকম রকম স্বাদ। এক এক রকম, হ্যাঁ। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যখন আমাকে কেউ আম আইডেন্টিফাই করতে বলে বা ডিফারেন্সিয়েট করতে বলে, ইনফ্যাক্ট আজকেই আমরা অফিসে লাঞ্চে এটা নিয়ে কথা বলছিলাম যে এর একজন বলছে হিমসাগর পছন্দ, একজন বলছে ল্যাংড়া পছন্দ, একজন ফুল। আচ্ছা, আমি তো চিনি না, আমি আম সব আম বুঝি, খাই। আমি আম দেখি, আমি মিষ্টি হলে আমি আম খাওয়া শুরু করি, মিষ্টি না হলেও আমি কমপ্লেন এটা করি না, ভালো ছিল। লবণ মাখাই দিয়ে ফেলতে পারবো, আম হলেই হলো আমার। বাহ, কাঁচা আমও তো খাওয়া হয়েছে। সব কাঁচা থেকে শুরু করে পাকা যতদিন যায় একদম। আমি আম খাচ্ছি। একদম, আমাদের দেশের ফলগুলো অদ্ভুত, কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, পাকা একদম। অবস্থাতেও খাওয়া যায়। কাঁঠালের তো কিছুই বাদ যায় না, তাই কিছুই না? বাদ যায় না, হ্যাঁ। কাঁঠাল এই জন্যই জাতীয় Even ফল। আমি একটা একদম। মজার একটা ঘটনা শেয়ার করতে চাই। কাঁঠালের বিচি দিয়ে একটা সুস্বাদু খাবার বানিয়েছিলাম, একটা ডেজার্ট। তো আচ্ছা। হ্যাঁ, কাঁঠালের বিচি সেদ্ধ করে তারপরে ডেজার্ট বানিয়েছিলাম। ওইটাতে ঘি আর দুধ বেশি করে দিয়ে একদম বারফির মতো করে। আচ্ছা, এখন একটু হালুয়ার আমার মতো আব্বুকে করে দিলাম, করা। আব্বু আসছে অফিস থেকে যে নাও তোমার যে ঠান্ডা ঠান্ডা বানাই দিছি। আব্বু তো খাইতে আছে, এখন বলতেছে কি দিয়ে বানাইছিস, এত মজা লাগতেছে কেন, মুখে দিলেই মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলছি বলো তো কি দিয়ে, যখন বলছি কাঁঠাল, আব্বু জাস্ট হা করে তাকায় আসছে যে না কিছু হবে, তোকে দিয়ে রান্না বান্নাও হবে। কিছু একটা হবে, মানে কাঁঠালের বীজটা Finger কিন্তু থেকে শেষ। মানে জীবনে কিছু একটা হবে, আসলে হ্যাঁ, আলো একদম। দেখিয়ে এবং দিল। আমাদের ফ্যামিলির সবাই এত মজাদার রান্না করে, আজকে মনে হচ্ছিল কিছু তাহলে একটা নিয়ে এসে genetically খাওয়াইতে কিছু পারলে, হাতে হ্যাঁ, এসেছে না? খাওয়াতে পারলে বুঝাতে পারতাম যে আমাদেরও আমাদের তাই মনে বাসার সবাই হচ্ছে, এত এখন ভালো শুনে রান্না শুনেই করে। মজাটা টের পেতে হ্যাঁ। হচ্ছে। কাঁঠালের বিচির ডেজার্ট আমি কখনোই শুনি না। না আমি ঠিক আছে, ইন্টারেস্টিং। অনেক ইন্টারেস্টিং। I want to know the whole recipe. আমিও একটু জানতে জানতে চাই। চাই। পরে জানতে চাই আমরা যদি বেশ পপুলার ডিমান্ডে আমাদের বন্ধুরা জুমে এসে সবাই দাবি করেন যে আমরা এই কাঁঠালের বীজের রেসিপিটা শিখতে চাই, তাহলে আমরা আজকে শেখাবো। অবভিয়াসলি আচ্ছা, ঠিক আছে, অবশ্যই শিখবো। আমরা এখন নিতা আপুর কাছে এসে জানতে চাই যে জ্যৈষ্ঠ মাস কেমন যায়। জ্যৈষ্ঠ মাস খুবই ভালো, তো স্পেশালি আমার কাছে বেশি ভালো লাগে। একে তো হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিন, দ্বিতীয় হচ্ছে পরের দিনই আমার জন্মদিন। বাহ। তো জ্যৈষ্ঠ মাসটা এই জন্য আমার কাছে একটু অন্যরকম স্পেশাল থাকে, খুব ভালো লাগে। আর আমার জন্মদিনটা আমি ফ্যামিলির ছোট বলে তখনকার যুগে কিন্তু এত বড় করে সেলিব্রেট করা হতো না জন্মদিনটা, হ্যাঁ, ভাই বোনরা বেশি থাকতাম, কিন্তু আমি ছোট বলে আমারটা হতো। তো জ্যৈষ্ঠ মাসটা আমার মা বেশি এনজয় করতো, অনেক ফল থাকতো। তো দেখা যেত কি সবাই মানে জন্মদিন, আমার জন্মদিন বললে আসতো ঠিকই, কেন ফল খেতে পারবে। তো এই জন্য জ্যৈষ্ঠ মাসটা আমার কাছে স্পেশালি একটু বাহ, বেশি প্রিয়। ফলের থেকে আমার জন্মদিন সেটাও একটা আছে, ফলও একটা আছে, দুইটাই মিলেই অন্যরকম ভালো মানে লাগে। আপনার মাসটা একেবারে মনে হয় যেন পরিপূর্ণ একটা মাস, তাই না? জন্মের মাস, হ্যাঁ। যে এই মাসটায় একদম সব আছে এবং আপনার নিজের ভেতরে আসলে আমার মনে হয় যে এতটাই মিষ্টতা আপনি ধারণ করেছেন যে সেই মিষ্টতা আপনি গানেও ছড়িয়ে দেবেন। সেই গানটা এসে শুনবো, তবে একটা বিরতির পরে। বন্ধুরা, একটা বিরতির সময় হয়ে গেছে কথা বলতে বলতে। আজকে এরকমই হবে, আড্ডা আসলে ভীষণ জমে উঠেছে শুরুতেই, পুরো আড্ডাই এমন মজারই যাবে। আপনারাও চলে আসবেন। নিয়ে নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমরা তো তিনজন মিলে ভীষণ আড্ডা দিচ্ছি, আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। আমরা সেই পর্যায়ে আমরা বলেই গিয়েছিলাম যে একটা গান শুনবো আগে, তাহলে যে কোনো কথা না বাড়িয়ে আমরা নিতা দিদির কাছ থেকে একটা গান শুনে ফেলি। আচ্ছা, যেহেতু বর্ষা আসতেছে,
আর আমরা প্রচণ্ড গরমে, তো বর্ষাকে আমন্ত্রণ দিয়ে একটা গান করি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্করি দলয়ে আছে দাঁড়ায়, শুষ্করি দলয়ে আছে দাঁড়ায়, উর্দু মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। বাহ, চমৎকার চমৎকার, সুন্দর, অদ্ভুত সুন্দর। আসলে তাই। এবং আপনার যদি নার্ভাস লাগে, আমাদের তো টেনশন করার কথা একেবারেই তা নয়। এবং আর কিছুদিন পরে, আর 5 থেকে 6 দিন পরেই আষাঢ়ের শুরু হয়ে যাবে। এবং আমরা যেটা হয় যে এত গরমের ভেতর যখন ঠান্ডা গানগুলো শুনি তখন আসলে মনের ভেতরে ঠান্ডা লাগে। অনেক ধন্যবাদ। আমরা তিলকা আপুর কাছে এসে একটু জানতে চাই যে এই যে গরমের মধ্যে দেখা যেত ছেলেবেলার স্মৃতিগুলোই বেশি সুন্দর। আমরা ছোটবেলায় সামার ভ্যাকেশন পেতাম স্কুলের কাছ থেকে, তারপরে হলো বাবা মা মিলে যখন এই ভ্যাকেশনটা পাওয়া হতো সেই সময় কোথাও না কোথাও যাওয়া হতো। সেই সময়কার স্মৃতি আছে কিনা? হ্যাঁ, অনেক স্মৃতি। আমার বাবা মা দুজনই ডক্টর, তো ওনারা একটু ব্যস্ত থাকতো। তো যখনই ছুটি হতো আমি আমার ছোট বোন আমরা দুজনেই ব্যাগ গুছায় ফেলতাম। একটা ব্যাগ গুছায়, আমার নানিরা 5 বোন, তো প্রথমে আমার নানি সবচেয়ে বড় ছিল। 3 দিন 2 দিন 3 দিন 2 দিন আমরা ব্যাগ গুছায় 3 নানি 5 নানি ঘুরে টুরে, তারপরে দাদিদের সাইডে যেতাম, দাদিদের বাসা এর বাসা, একদম ঘুরে টুরে আমরা 15 দিনের একটা ট্রিপ করে আসতাম। সবাই কিন্তু ঢাকার ভিতরেই, কিন্তু বাসায় আসতাম না, অন্যদের বাসা থাকতে থাকতে আসতাম। এবং সবচেয়ে মজার স্মৃতি হচ্ছে যেটা নানুর বাসায় একদম নিয়ম ছিল আমাদের, গোসলের নাস্তা। তো গোসলের নাস্তাটার কনসেপ্টটা ছিল হচ্ছে, নানু আবার একটু মিলিটারি টাইপের ছিল, যে 8টার সময় উঠে যেতে হবে সকালে ঘুম থেকে, ঘুমে চোখ ভেঙে যেত। সামার ভ্যাকেশনে স্কুলের মতো 8টায় কেন উঠবো, কারণ 8টা থেকে 8:30 মধ্যে নাস্তা খেয়ে ফেলতে হবে। তারপরে বলতো আবার ঘুমাও, তখন তো আর ঘুম আসতো না। তো তারপরে আবার নিয়ম ছিল 10টায় গোসল করতে হবে। তো গোসল করার পরে নানু একটা গোসলের নাস্তা দিত। সেই নাস্তাটা ছিল হচ্ছে ঠান্ডা লিচু, 1 বাটি ঠান্ডা আম, তার সাথে হচ্ছে দুধের স্বরের উপরে চিনি ছিটানো। মানে আমরা মনে হয় সামার ভ্যাকেশনে গোসলের নাস্তার জন্য আমরা অনেক অপেক্ষা করতাম। একদম রাজকীয় নাস্তা, একদম রাজকীয়, একদম। ওই জন্য এই 8টায় ওঠাটাকে মাফ করে দিতাম, যে আচ্ছা উঠলাম, উঠে নাস্তাটা তো খেতে পারবো, গোসলের নাস্তাটা। তো এইটা। আর গরমের দিনে ছুটিতে তো আধা মাস আমরা ঘুরে বেড়াতাম, সবার বাসায় গিয়ে গিয়ে থাকতাম, কাজিনসরা একসাথে হতো, সবাই আসতো, বাইরের থেকে আসতো। আর আম জাম কাঁঠাল তখন থেকেই যে শুরু হয়েছে, এখনো চলছে। আমার মনে হয় ওই যে একটা অভ্যেস গোসলের নাস্তায় যে ফলগুলো খেতেন এবং সেটার যে একটা রাজকীয় অনুভূতি ছিল, সেটাই আপনি একেবারে ক্যারি করে এখন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড, মানে কি চলছেই, থামবেই না, এটা কোনোভাবেই থামবে না। বাহ বাহ, খুব মজার একটা চমৎকার। স্মৃতি আমার জন্য। এরকম আমার কাছে মনে হয় কি যে ছেলেবেলায় এক একজনের ছেলেবেলা এক একটা সময়ে, এবং এক একজনের যেহেতু এলাকা ভিত্তিক কিছু আলাদা ট্র্যাডিশন থাকে। বাংলাদেশ কিন্তু
এত জেলার এবং এত কালচারাল, সবার কিন্তু সংস্কৃতি আলাদা এবং প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা নিয়ম নীতি আছে। আপুর বাড়ি কোন আমি এলাকায়? হচ্ছে কুমিল্লার, আমার আচ্ছা। দাদার বাড়ি মতলব, নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তো একদম আচ্ছা। গাড়া কুমিল্লা। চমৎকার, চমৎকার। আমরা এই বিষয়ে একটু স্বর্ণার কাছেও আসি। স্বর্ণা, আমি জানতে চাই যে এই যে সামার ভ্যাকেশন, স্কুলের ছুটি বা ছেলেবেলা, যেটা একেবারে ছোট্ট সময়কার কথা, সেই সময়কার গ্রীষ্ম কেমন ছিল? অবশ্যই খুবই মজাদার ছিল এবং ছুটি হওয়ার এক সপ্তাহ আগে থেকে আমাদের প্রিপারেশন থাকতো যে আমরা গ্রামের বাড়ি বেড়াতে যাব। আমার গ্রামের বাড়ি আবার গোপালগঞ্জে, আম্মু আব্বু দুজনের ওখানেরই। তো প্রথমে যেতাম দাদি বাড়ি, বিকজ ওখানে বেশি গাছপালা ছিল, বেশি আম গাছ থেকে শুরু করে সব গাছ, এবং নানি বাড়ি ছিল লিচু গাছ, ওটার জন্য নানি বাড়ি যেতাম পরের সপ্তাহে। তো ভালো লাগতো এবং একটা বিশেষ মজাদার বিষয় হচ্ছে যেদিন চলে আসতাম সেদিন বস্তা ভরে আম দিয়ে দিত না, এই জিনিসটা আমি সবচেয়ে বেশি এনজয় করতাম। বাসায় গিয়েও হ্যাঁ, খাওয়া বাসায় যাবে। গিয়ে ওই আম আমরা আবার আচার বানাতাম, বিভিন্ন ধরনের এগুলো করে রাখতাম। ইভেন ওখানে আমরা যেও আচার খেতাম, এই তো এখন আমার মানে খাওয়ার জন্য মুখে আসতেছে। একদমই। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ওই সময়টা, যতই এখন কিন্তু ফলের অ্যাক্সেস বেড়েছে, আমরা নিজে নিজে অনেক কিছু করতে পারি, চাইলেই গিয়ে কাটাতে পারি একটা ছুটি, কিন্তু ওই সময়টার মতো কোনো সময় হয় না। নিতা দিদি, না মনে হয় ওই ছোটবেলার স্মৃতিগুলো, মানে ওই ছোটবেলাটা এখনো যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বলবো আমি আবার যেতে চাই ফেরত ছোটবেলায়। মানে অনেকে যেমন বলে যে এত, মানে হয় না যে ছোটবেলায় এটা করবে না, ওটা ধরবে না, এখানে যাবে না, আমি মনে হয় না কখনো এত বাধার মধ্যে বড় হয়েছি। আমি খুব, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবো যে আমার ফ্যামিলি থেকে না অনেক ছেড়ে মানুষ করেছে আমাদেরকে, আমরা সবাই খুব ছেড়ে বড় হয়েছি। এবং এট এনি পয়েন্ট ইন লাইফ যদি বলে আবার ছোটবেলা, হ্যাঁ আবার ছোটবেলায় যেতে চাই আমি। বাহ। নিতা দিদিও কি তাই চান কিনা, ছোটবেলায় ফিরে যেতে চান? সেই সময়কার গ্রীষ্মকাল কেমন ছিল? তা তো অবশ্যই ছোটবেলায় যেতে, তবে আমি বেশি মিস করে ফিল করি আমার ছেলেটার জন্যে, যে ওরা সেই মজাটা পায়নি। আমি ওদের সাথে গল্প করি যে আমরা যে মজাটা পেয়েছি মামার বাড়িতে ফল খাওয়া, বা যে একটা গ্রামে যাব গাছ থেকে আম পেড়ে খাবো, এখন কি ওদেরকে আমরা মার্কেটে নিয়ে যাচ্ছি, শপিং মলে নিয়ে যাচ্ছি, আম খাও। কিন্তু আমাদেরকে কি করতো ছোটবেলায়, বাবা মা জ্যৈষ্ঠ মাস আসবে মামার বাড়ি যেতে হবে, গাছ থেকে পেড়ে আম খেতে হবে। ওইটার যে মজাটা, তো আমি আমার ছেলেকে মাঝে মাঝে বলি, মানে খুব আমি ফিল করি আর কি, যে ওরা ওই মজাটা পাচ্ছে না, যে গাছ থেকে বসে বসে আমরা সেই দিনের অপেক্ষায় থাকতাম যে কখন বাড়ি যাব, মামার বাড়ি যাব, গাছে বসে পারা না, দেখতাম আমার দিদিমা পেরে রাখতো ফল, না পেরে খাবো না, গাছে উঠে ধরে দেখবো কোনটা নরম, বসে বসে ওইখানে খাবো, লিচু গাছ থেকে পারবো, পেরে খাবো, ওই ফিলিংসটাই অন্যরকম। তা আমি খুব মিস করি, আমার ছেলেটাকে বলি যে কারণ এখনকার সবার ফ্যামিলি তো এখন শহর ভিত্তিক হয়ে গেছে, মামার বাড়ি মানেই সবার কিন্তু শহরেই, তাই না, মফস্বলগুলো ভেঙে শহর হয়ে গেছে। আমার বাবা যেহেতু পিডিবিতে ছিল, আমরা বিভিন্ন জায়গায়, কিন্তু সেই জ্যৈষ্ঠ মাস স্কুল বন্ধ, সেই মামার বাড়ি যেতেই যাবই। মামার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে, এটা হচ্ছে আমতলা বলে, স্যার হুমায়ুন আহমদের বাড়ির কাছেই, ওখানেই কাছেই। তো আমার মামার বাড়িতে নামই হচ্ছে আমতলা, মানে আম গাছে ভর্তি। আমার দাদুর এমন কোনো গাছ ছিল না আমের যে খুঁজে পাওয়া যাবে না, কত রকমের যে আম ছিল, সেই কি ল্যাংড়া আম, তারপর সিঁদুর রাঙা আম, মানে এক এক ধরনের এক এক রকম আম। তো আমার বিশেষ একটা মজার একটা ঘটনা বলি, কখনো যদি আমরা যেতে না পারতাম, হয়তো দেরি হয়ে যাচ্ছে, তো আমার দিদিমা আমাদেরকে আম পাঠাতো বাড়িতে। তো আমরা সবাই, একটা আম ছিল বিশাল বড় হতো, মানে কয়েকটা হতো গাছে, খুব কম, গোটা কয়েক। তো এই আমের প্রতি সবার খুব লোভ ছিল, এই আমটা সবার লাগবে একজন একজন। তো দিদিমা খুব ইয়েতে পড়ে যেত, কাকে পাঠাবে, কার জন্য দিবে। তো দিদিমা আমের গায়ে নাম লিখে দিত যেন ঝগড়া না করি আমরা আম নিয়ে, মানে এটা আমাদের খুব মজার স্মৃতি থাকতো। মানে দিদিমা দেখতাম বস্তা ভরে আম, আমরা খুঁজতাম যে দিদিমা কোন গায়ে, কোন আমের গায়ে কার নাম লিখে দিল, কোনটা কার পছন্দ। তো ওই স্মৃতিগুলো আসলে অন্যরকম মজার, সব একই সমান আছে কিনা, দিদিমা লিখে, হ্যাঁ ঝগড়া লাগবে সেজন্য দিদিমা আমের গায়ে নাম লিখে দিত যে এটা ওর যেন ঝগড়া না লাগে আম নিয়ে। তো
তো ওগুলো আসলে অন্যরকম একটা স্মৃতি, বাহ, ভীষণ মজা। এত সুন্দর একটা সময় আসলে কেই বা না ফিরে পেতে চাইবে। সেই কথাগুলো বলতে বলতেই আমার মনে হয় যে আমাদের আজকের যে মজার আলাপ, সেই আলাপের লোভ আসলে আমাদের বন্ধুরাও সামলাতে পারলেন না। অবশেষে আমাদের সাথে নার্গিস আপু যুক্ত হয়েছেন, মুন্নি আপু যুক্ত হয়েছেন, আনসি, আমাদের ছোট্ট আনসি যুক্ত হয়েছে। অলরেডি আমরা আনসির নামটা জানতে পেরেছি। ফারহানা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ক্যামেরা অন করবেন, এবং রুমা আপু আছে। এখন ছোট্ট আনসির মা যেহেতু আমাদের কাছে আছে, তার সাথে এসে তো কথা বলতেই হবে। তবে আনসিকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। একটা বিরতি নিয়ে ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, সাথেই থাকুন। গ্রীষ্মকালের দ্বিতীয় মাসটাই জ্যৈষ্ঠ, এবং জ্যৈষ্ঠরও একটা শেষ চলে আসছে। তবে এই মাসে যত মধু পাচ্ছি সেটা হয়তো আষাঢ় পর্যন্তও আসলে পাওয়া যাবে। এবং আমরা এরকম একটা সময়ে আছি, আমাদের ঋতু পরিবর্তন এতটাই বৈচিত্র্যময় হয়ে গেছে, এবং বাংলাদেশের জন্য আরও একটু ভিন্ন। বাংলাদেশে আষাঢ় মাসে বসে বসেও গ্রীষ্মকালীন ফল খাওয়া যায়, এবং সেটাই আসলে বাংলাদেশের মজা। আরও গল্প হবে। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন, আমি দেখতেই পাচ্ছি। আমরা বলেছিলাম আমরা ছোট্ট আনসির সাথে কথা বলবো, সে আজকে আমাদের সর্বকনিষ্ঠ লেডিস ক্লাবের মেম্বার হয়ে যুক্ত হয়েছে। আনসি, একটু আনমিউট করতে হবে। ইয়েস, আনসি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে মা এখানে এসেছে, মাকে টেলিভিশনে দেখা যাচ্ছে, জুমে যুক্ত হওয়া যাচ্ছে। কেমন লাগছে? ভালো। মা আসার আগে আমি বসে আমার নাম বলতেই হবে। মা বসে আছে। মা হলো, বেশ মনে হলো না যে আপনি শিখিয়ে পাঠিয়েছেন। মা খুব মন থেকেই আপনার নামটা বলতে পছন্দ করে। মা এসে আনসির গল্পই অনেক করলো। আমি জানতে চাই যে মা হলো কেমন শিক্ষক, যেহেতু সে, মা কি খুব শাসন করে? যখন পড়া ঠিক করে করি না তখন করে, কিন্তু যখন ভালো করে করি তখন কিছু বলে না। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করি। মা তো খুব ফল খেতে পছন্দ করে, এবং এখন গ্রীষ্মকাল চলছে, জ্যৈষ্ঠ মাস চলছে, আপনার কোন ফলটা বেশি পছন্দ? লিচু। ওকে। আম খেতে ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু মা ইউজুয়ালি লিচু আনে, ওটা খেতে ভালো লাগে এখন। মা বেশি লিচু আচ্ছা, আনে, ঠিক আছে। মা বেশি লিচু আনে, তার মানে মারও কিন্তু বেশি লিচু পছন্দ, এটা আমরা জানতে পারলাম। আনসি আমাদের সাথে থাকবেন, মার সাথে একটু কথা বলবেন? না, ইটস ওকে। আচ্ছা, ঠিক আছে। মার সাথে অনেক কথা হয়। আপনি যুক্ত হয়েছেন, আমরা ভীষণ খুশি। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এখন এই পর্যায়ে এসে যাব আমার নার্গিস আপুর কাছে আসি। নার্গিস আপু, আপনি এই যে মধুমাস জ্যৈষ্ঠতে কি কি ফল খেলেন, কি করলেন জ্যৈষ্ঠ মাসে, সেটা একটু শুনি। আসসালামু আলাইকুম। মধুমাস তো ফল তো অনেকগুলি খাওয়া হয়, যখন যেটা নিয়ে আসে সিজনাল ফল তো খেতেই হয়। তার মধ্যে আমি একটা আমার স্মৃতি না বললে, কথা না বললেই নয়, সেটা হলো যে তখন হচ্ছে 2012 সাল। আর এই সময়টায় ঠিক এরকম জুন মাসটা আমার ছেলের ছোট, তো তারপরে ও হচ্ছে স্কুলের ছুটি হবে, তা আম্মা আগে থেকে বলতেছে যে তুমি কিন্তু চলে আসবা, এবার গাছে অনেক আম হয়েছে, তা তুমি এসে কিন্তু আমার ছেলের নাম ফারহাজ, তো ওকে, ও হচ্ছে আমি দেখে দেখে রাখতেছি, একটা ডালে 2টা আম আছে, ওই আমটা আমি সবসময় দেখে দেখে রাখি, ও এসে পেড়ে খাবে। আমি বলি আম্মা আপনি এত কষ্ট করবেন না, হ্যাঁ আপনি দেখে দেখে রাখবেন না, আপনি হচ্ছে কখন কি হয় না হয়, ওই যেটা আম গাছটা সেখানটা একটু এবেরো থেবো জায়গা। আমি আম্মাকে খুব রাগারাগি করতেছি, তা আম্মা বলছে যে না না তুমি আসো, ও আসবে, ও এসে পেরে খাবে আমটা, আমি সবসময় দেখে দেখে রাখি, ঝড় বাতাস এত আসে, আমি শুধু আল্লাহর কাছে বলি, আর হচ্ছে আমি দেখে দেখে রাখি যেন ওই আমটা যেন না পড়ে। হ্যাঁ, ওই জোড়া 2টা আম আছে, ওটা আমি, ও আসবে পেরে খাবে। আমি বললাম যে কি করা যায়, আমার এত আবদার এরকম, আর আমার তখনও ছুটি হয়নি স্কুলের। তা আমলাম যে ঠিক আছে যাবো। তখন আম্মা বলছে যে আমি কিন্তু পাড়া প্রতিবেশী সবাইকে বলে রাখছি, তুমি আসবা, আমি সবাইকে বলবো। আমার তো আরো রাগ, কেন আপনি সবাইকে বলছেন, আমি যাব আপনার সাথে স্পেন্ড করবো টাইম, আপনি একে ওকে বলে রাখছেন, সবাই ভিড় জমাবে, তখন তো আমার আপনার সাথে কথাই বলা হবে না, যে 2 দিন থাকবো সেই 2 দিনই শুধু ওদের সাথে আমার মিট করতে হবে।
আম্মা বললে যে না 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 তুমি আসবা, সবাই আসবে সবাই আসবে সবাই। আনলাম যে ঠিক আছে। ওই আম্মা তার 1-2 দিন পরেই আমার স্কুল ছুটি হয়নি তখনও ফারাজের। তারপরেও আম্মা হচ্ছে হঠাৎ করে মানে আম্মা অসুস্থ হয়ে যায়। তারপরে তো আম্মাকে নিয়ে আমরা ঢাকায় চলে আসি। ওই একদিনেই গেলাম, যেদিন গেলাম সেদিনকে নিয়ে আম্মাকে আবার ঢাকায় ফিরলাম। তারপরে তো আম্মার 33 দিন বেডে ছিল। তারপর আল্লাহ তো আম্মাকে নিয়ে গেল। কিন্তু ওই যে আম্মার যে একটা আশা ছিল যে ফারাজ আসবে, বাসা আসবে, এসে ওই আম পেড়ে খাবে, এই আমের কথা যখন শুনি, আর আম্মার যাবার আগে তা মানে আরো যখন ফারাজ ছোট ছিল তখন হচ্ছে আম্মা ওকে একটা ডাব গাছ দিয়ে গেছিল, অনেক উঁচা লম্বা গাছটা। তখন আম্মা বলে কি যে ওইটা এর গাছ। তো এখন আমার ছেলে আজ পর্যন্ত বলে আম্মু নানমুনি আমাকে একটা ডাব গাছ দিয়ে গেছে। মানে ওই যে গরম ছিল ডাব পারছে, তারপরে কেটে কেটে খাইছি, হ্যাঁ নারকেল খাইছি। ওর ওই আমার একটা ডাব গাছ আছে, আমার একটা নারকেল গাছ আছে, আমার একটা ডাব গাছ আছে। সে বাহ। রচনা লিখতে গেলেও সেটা আমার একটা ডাব গাছ আছে, আম গাছ আছে। এটা তো আপনার মানে সবার কাছে থাকে না, এটা তো আসলে সে লেখার মতোই একটা একদম, বিষয়। অনেক একদম। ধন্যবাদ আপু, আরো গল্প শুনতাম আসলে, আরো অনেক বন্ধুরাই আমাদের সাথে যুক্ত আছেন, তাদের সাথে কথা বলবো। কিন্তু যেহেতু সবাই আছে আর এদিকে স্বর্ণা আছে, সে ভীষণ ভালো গান গায়, তো আমার না, মনে আমি হয় গল্পে মজে যাচ্ছিলাম, আমি এত মনোযোগ দিয়ে শুনছি ওনার গল্প। হ্যাঁ আমি খুবই ভালো দেখছিলাম লাগছে যে সবাইকে স্বর্ণা দেখে, আসলে যে বাসায় বসে অনেক বসে মনোযোগ দিয়ে সে পুরো গল্পটা শুনেছে। তাকে যদি এখন আমি এমসিকিউ দেই, সে এখন আনসার করতে একদমই বলে পারবে। দিতে পারবো 100% যে আপুর লিচু অনেক পছন্দ। ঠিক আছে, সে প্রথম কোয়েশ্চেনটার আনসারটা পারে, এটা জানা গেছে। এখন God. যদি আমরা গল্প থেকে বেরিয়ে এসে একটা গান আসলে শুনি, মাঝে মাঝে গল্পের ভেতর একটু মনে হয় যে অন্যান্য কিছু প্রয়োজন। এখন কি গান শুনবো? আমার নিজেরই একটা গান করছি, সুরকার শ্রদ্ধেয় বুলবুল আলম এবং গীতিকবি শ্রদ্ধেয় জহিরুল ইসলাম বাদল, একটি ফোক ধাঁচের একটি গান চেষ্টা করছি। আচ্ছা। কুঞ্জ বনে মোহন সুরে কে বাঁশি বাজায়, কুঞ্জ বনে মোহন সুরে কে বাঁশি বাজায়, মনটারে দোলায় গো সখী মনটারে দোলায় আমার, মনটারে দোলায় গো সখী মনটারে দোলায়, চলে না সখী চুপি সারে তারে দেখিয়ায়, চলে না সখী চুপি সারে তারে দেখিয়ায়, কে বাঁশি বাজায় গো সখী কে বাঁশি বাজায়, কে বাঁশি বাজায় গো সখী কে বাঁশি বাজায়, মদন বাণী বিষ মাখাইয়া জালসে দিবানিশি, সর্ব অঙ্গ প্রেমে মাতাল থাকছে যেন মিশি, মদন বাণী বিষ মাখাইয়া জালসে দিবানিশি, সর্ব অঙ্গ প্রেমে মাতাল থাকছে যেন মিশি, পঞ্চস্বরে ভাত পাতিয়া ডাকছে সে আমার, পঞ্চস্বরে ভাত পাতিয়া ডাকছি সে আমায়, কুলবালায় আমি হয় গো কুলটা বুঝি যাই, কুলবালায় আমি হয় গো কুলটা বুঝি যাই। বাহ, চমৎকার। অসাধারণ, অসাধারণ। ধন্যবাদ। গানটা কি এককভাবেই রিলিজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এককভাবে এটা আমার এককভাবে নিজেরই গান। রিলিজ হয়েছে। বাহ, চমৎকার। তাহলে গানটা তো ভীষণ সুন্দর, একটা নতুন গান শুনতে পারলাম, এটাও ভালো লাগছে। ধন্যবাদ। বেশ, আরেকটু জুমে কথা বলে আসি। একটা গান শুনে ফেলেছি এবং সব থেকে বেশি পছন্দ করে রুমা আপুর মেয়ে সারা। সারা যখনই গান হয়, ও পৃথিবীর যেখানেই থাকুক না কেন ও চলে আসবে এখানে, ও গানটা শুনবে। তো আমি রুমা আপুর কাছে আসি। রুমা আপু, এই যে জ্যৈষ্ঠ মাস এবং এই সময়টায় দেখা যায় যে অনেক রকম ভাবেই তো আসলে সুন্দর রকম করে সময়টা কাটাই, অনেক খাবার দাবার থাকে। তো আসলে এই জ্যৈষ্ঠ মাসে আপনার কি বিশেষ সময় কেটেছে সেটা একটু শুনে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। জ্যৈষ্ঠ মাসে সবাইকে মধু মাসের শুভেচ্ছা। জ্যৈষ্ঠ মাস আসলে আমার শুধু একটা কথা, আমি হচ্ছে খুব মানে আমাদের একটা সার্কেল ছিল ছোটবেলায়, আমরা খুব চুরি করে আম জাম এগুলো পেড়ে খাইতাম। তো যার বাসায় চুরি করতাম বেশি তার মেয়েকেও সাথে নিতাম, মানে ভয় পাইতাম। আর আমি আর আমি হচ্ছে খুব, আমার হাত খুব ছিল, আমি ঢিল দিয়ে প্রচুর আম পাড়তে পারতাম। মানে ঢিল মারলে আমার আম মানে বড়ই হোক কিছু পড়বেই। তো একদিন হচ্ছে ওর মা আমাদের হচ্ছে আম পাড়তে, যে ওর মা হচ্ছে এসে চিল্লাইতেছে, আমি বলছি যে আপনার মেয়ে আছে সাথে, ও পারছে আমি না তো।
বলে হচ্ছে পালিশ মিস আপনার মেয়ে পারছে আমি পারি না, ওর কাছে ওর আম্মু ওই পারছে তো আমাদের কি সমস্যা। ও এই ছোট আচ্ছা। ছোট বিষয়গুলো এখনো হচ্ছে মানে মনে হলে অনেক মানে লাগে যে ছোটবেলায় কত দুষ্টু ছিলাম। আর হচ্ছে এই যে ফারজানা আপুর সাথে আমার হাজবেন্ডের অনেক মিল। আপু বলল না আপুর ফল এত পছন্দ। আমার হাজবেন্ড শুধু ফল কিনতেই থাকে। যখন থেকে আম, লিচু, জাম শুরু হইছে, আমার পাশে মানে কি ফল নাই আমি সেটাই মাঝে মাঝে ভাবি। মানে এত পছন্দ করে কাঁঠাল, ওই যে আপু বলল না কাঁঠাল একটা খেয়ে নাই, আমার হাজবেন্ড সেম একটা কাঁঠাল একা খেয়ে নিতে পারে সে। বাহ। মানে কোনো ব্যাপার না। মাঝে মাঝে সে পেট ব্যথা উঠে যায়। মানে কাঁঠাল খাইলে একটু হজমে মনে হয় সমস্যা হয়, পেট ব্যথা করে। পরে বলে আর খাবো না। পরে সে আবার কিনে নিয়ে আসে। মানে তার ফল এত পছন্দ। আর ওর অফিসের গাড়ি বাংলাদেশের সব জায়গায় যায়। যেখানকার যে জিনিস বিখ্যাত, যে ফল সেটা আনাবেই। সেটা আম হোক, জাম হোক, যেটা হোক। আর আমার মেয়েও আনসির মতো লিচু অনেক পছন্দ। সে প্রতিদিন ৫টা ৭টা করে লিচু খাবে। মানে ও বাচ্চা, ওর লিচু খাওয়া যাবে না। ও মাশাআল্লাহ। প্রচুর লিচু আচ্ছা, মনে করে। এবং ও এখন হলো কোনো একটা ফল খাচ্ছে, সে আবার মাকেও খাওয়াচ্ছে, সে বলছে মা খাও, না, ও এভাবে এখন খেয়াল লিচু রাখ। খাচ্ছে। ও আচ্ছা, তাহলে বেশি স্বাস্থ্যকর খাবার হচ্ছে না। সারাকে প্রচুর লিচু খেতে হবে এবং আম, জাম, কাঁঠাল খেতে হবে। ঠিক এটা আছে। তো ওর বাবার মতো খুবই ফল পছন্দ করে। বাহ। মানে ওর বাবা যেরকম কেনে, বাবা আমি ওরকম মানে পছন্দ করে ফল। বাহ বাহ, খুব চমৎকার। আরো শুনবো কিন্তু একটা বিরতি থেকে। আজকে না বারবারই গল্প করতে করতে বিরতির সময় হয়ে যাচ্ছে। ফিরে এসে আরো অনেক গল্প হবে, সাথেই থাকুন। মধুমাস জ্যৈষ্ঠের সাথে সাথে আরেকটা বিষয় আসে, সেটা হলো প্রচুর ঝড়। মানে মাঝে মাঝে হুটহাট নানান রকম ঝড়ের পরে এই যে জ্যৈষ্ঠটা থাকে, বৈশাখ থেকে ঝড় আসার প্রকোপ শুরু হয় এবং তারপর ঝড়ের পরে যখন কাঁচা আম পড়ে যায় তারপরে আবার আম পাকতে শুরু করে। এবার আম পাকা শুরু হওয়ার পরেও ঝড় হয়েছে, নানান রকম বিষয়। সেই সময়টায় ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, এরকম একটা ব্যাপার। মানে এখন তো ঝড় মাঝে মাঝে একটু ভয়াবহ হয়ে যায়, বাট ঝড় যখন আসলে মজার পর্যায়ে থাকে সেই সময়টা নিয়েই কথা বলি। আমরা আগে এসে একটু নিতা দিদির কাছে শুনি যে এই যে ঝড়ের সময় আসলে গ্রামের বাড়িতে কোথাও থাকা হয়েছে কিনা, সেই সময়কার কোনো মধুময় স্মৃতি আছে কিনা। হ্যাঁ, তা তো অবশ্যই। এই বললাম না যে জ্যৈষ্ঠ মাস আসলে এবার আমার মামার বাড়ি অবশ্যই যেতেই হবে। মানে একদম টিপিক্যালি মামার বাড়িতেই যেতে হ্যাঁ, মামার বাড়িতেই যেতে হবে, কারণ আমরা মামাতো ভাই বোন অনেকজন ছিলাম, আর আমের বাগান ওখানে, মানে আম নিয়ে খাবো, কাঁঠাল নিয়ে খাবো, এটা ডিফারেন্ট, অন্যরকম। তা আমাদের একটা আম গাছ ছিল আমার দাদুর লাগানো, সেটা ওইটা হচ্ছে আম গাছটা এমন একটা জায়গায় ছিল, নিচে হচ্ছে মূলো ক্ষেত করা হতো। তো ওই গাছটার নামই ছিল মূলো আম গাছ। আচ্ছা। কারণ এখন আর কোনো আমের নাম খুঁজে পাচ্ছিলাম না আমরা। তো বিশাল বড় আম ছিল, তো নিচে যেহেতু মূলো ক্ষেত করা হিমসাগরের হতো, থেকেও বড়। কিন্তু নাম খুঁজে পাচ্ছিলাম না। এত একদম তখন তো আর এত আমের নামও জানতাম না আমরা, তো আমরা মূলো ক্ষেতের আম বলতাম। তো ও যখন ঝড় হতো ওখান থেকে যে আম পড়তো, মানে মাঝে মাঝে দাদু নিয়ে আসতো, তখন তো ঝড় ছিল মজার ঝড়, ওরকম তো ঝড় ছিল না, খুব বাতাস থাকতো, খুব মজা পেতাম আমরা, দৌড়ে যেতাম। তো আমার দাদু বলতো যাস না, আম মাথার মধ্যে পড়বে। তো না, আমরা দৌড়ে দৌড়ে গিয়ে একটা একটা পড়তো, টুকাই টুকাই আমরা নিয়ে সেটাই আসতাম। ভাবছিলাম যে এত বিশাল আকারের আম যদি ঝড়ের সময় কারো মাথায় পড়ে তাহলে কি হ্যাঁ, হবে? দাদু বলতো যাবি না, কিন্তু আমি বলছি, কে শোনে কার কথা। তো দেখতাম দাদু এরকম গ্রামের বাড়িতে খাঁচি বলে মেবি এরকম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলা দিয়ে ভরে এনে উঠোনে জড়ো করতো, বিশাল আকার হয়ে যেত। মানে সেই শুধু একটা গাছের একটা আম, লম্বা স্তূপ। স্তূপ হয়ে যেত। ওইটা দেখার মানে লোভটা, আমরা খালি মানে অপেক্ষায় থাকতাম কখন ঝড় আসবে, কখন বাতাস আসবে, আমগুলা পড়বে, তাহলে দাদু নিয়ে আসবে, জড়ো করবে। ওটা দেখার স্মৃতিটাই ছিল অন্যরকম। খাবো কি, আমরা বসে বসে দেখতাম যে আমগুলা এখনকার এত সময় মজার। যদি এগুলো হতো সেগুলোর আসলে রেকর্ডের একটা স্মৃতি থাকতো, কারণ ছোটবেলায় তো আসলে আমরা হাতে এত গ্যাজেটও ছিল না, ছিল না, চোখেই যা মোবাইল, দেখতাম হ্যাঁ, তাতেই শান্তি, চোখ সেটাই। ভরে দেখে নেওয়া এখন তো হতো। হচ্ছে কিছু একটা হলে ভিডিও করে ছেড়ে দিই, তখন তো ওগুলো, এইগুলো হচ্ছে আমরা মেমোরি, ওটা না আমাদের আমাদের- মেমোরিতে আছে ওইটা এগুলো আমাদের এখন। এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে ওই এক্সপিরিয়েন্সেস গুলো না অন্যরকম, এটা অন্যরকম। বোঝানো যাবে না। এখনো যেমন কোথাও ঘুরতে টুরতে গেলে আমি তাকায় থাকি, মানে অনেক মানে ছবি তোলো না, হ্যাঁ, হ্যাঁ। আমার সময় তো আমি তো মিস করে যাচ্ছি। তো ওই সময় যে হ্যাঁ যেটা বললা যে গাছের মানে ঝড় হচ্ছে, গাছ থেকে আম পড়ছে, আর তখন না রাস্তায় হঠাৎ বাচ্চা কাচ্চা বেড়ে যেত, এবং সাথে আমরাও আশেপাশে কোথায় পড়লো আমটা। কোথায় ওই ছোট্ট একটা নিয়ে আসলো, মনে হতো একটা ভিক্টরি আমাদের। আমি একটা ছোট্ট মজার গল্প বলি, সেটা হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়েই বলি। ও হচ্ছে লিচু খুব পছন্দ, ওর আমও খুব পছন্দ। তো ও প্রতিবারই যখনই লিচু ওঠা শুরু করবে তখনই লিচু নিয়ে আসবে, নিয়ে এসে সে ডাইনিং টেবিলে বসবে, ছড়া সহ নিয়ে বসবে। তা আমাকে ডেকে বলবে বসো, লিচু কিভাবে ছুলে খেতে হয় শেখাই।
তো আমি মাঝে মাঝে খুব হাসি। হ্যাঁ, ও আমাকে লিচু শেখায়, কারণ আমার মামার বাড়িতে বিশাল বড় লিচু গাছ ছিল। তো আমাদের যখনই হয়তো আমরা হাতে পেরে লিচু, মানে আমাদের ইচ্ছে হতো হাত দিয়ে ধরে পারতাম। লিচু গাছ কিন্তু অনেক বড় হয়, কিন্তু আমাদের মামার বাড়িটা ছিল কি নিচু থেকে ডালটা ছিল। বাহ। তখন কিন্তু লোকজন এত খারাপ ছিল না যে লিচু পেরে খেয়ে ফেলতো, এরকম কিন্তু ছিল না তখন। লাগতো নিয়ে যেত বা বলতো। তো ও আমাকে শেখায় লিচু তখন খাওয়া। আসলে আমাদের না ফলনও এত বেশি ছিল, আমরা মানে যদি কিছু নিয়েও যায় কোনোদিন টের পাওয়া যেত টেরও না। পাওয়া যেত না, কেউ কিছু বলতোও না। তো আমি গাছ থেকে লিচু পেড়ে খেতাম, তো আমাকে লিচু খাওয়া শিখায়। তো আমি খুব মজা পাই যে আমরা সেই ছোটবেলা থেকে লিচু খেয়ে গাছ থেকে পেড়ে ও এখন তো ও দেখায়, আমিও খুব মজা পাই। আচ্ছা, ও খুব মজা পায় এটা কিছু কিভাবে লিচু চুলে খেতে হয়। ওই ঠিক এই যে আপুর মতো এক জায়গায় বসে এক ছড়া লিচু খেয়ে ফেলতে পারে। মাঝে মাঝে এরকম হয়, রাতের বেলা ও একটু দেরিতে উঠে, তো আমি আর একটু ঘুমায় যাই, ছেলেকে নিয়ে সকালে উঠতে হয়। তো দেখা যায় আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ডাইনিং টেবিলে দেখি ছোলা পড়ে আছে, মানে খেয়ে সে ছোলাগুলো একদম স্তূপ করে রেখে শুয়ে যায়। তখন বোঝা যায় যে কি পরিমাণ লিচু সে খেলো। আচ্ছা, প্রমাণ রেখে দিয়ে গেছে। বাহ। এবং আপু অনেক বেশি লিচু খায় বলে আপু দেখতেও খুব সুন্দর, মাশাআল্লাহ। তো এটাই আমরা শিখলাম যে কিভাবে আসলে আমরা অনেক লম্বা সময় ধরেও আসলে ফলমূল খেয়ে যেতে হবে আমাদেরকে, আর কোনো বিকল্প নেই। তিলকা আপুর কাছেই আসি এবং জানতে চাই যে সে যেরকম ঝড়ের দিনে মামার বাড়ির গল্প বললো, আপনার কি ঝড়ের সময়কার কোনো কথা মনে আছে কিনা? তো আমার নানা দাদা দুজনই এগ্রিকালচার ডিপার্টমেন্টের, ওনারা ডিরেক্টরসও ছিলেন এখানে। তো নানার আবার খুব শখ ছিল ক্রস ব্রিডিং কিভাবে করতো, আমি এখনো কনসেপ্ট বুঝি না। একটা গাছে 4-5 রকম আম হতো। আচ্ছা। তো ওই গাছটা নানার বাসায় লালমাটিয়াতে ছিল, এবং যখন আম হতো, নানার একটা বিশাল মশারির মতো নেট ছিল নীল কালারের, আমার এখনো মনে আছে। ওইটা দিয়ে পুরা গাছ বাঁধা হতো, লোক আসতো বাঁধতো, কিন্তু তার ভিতর দিয়েও বাচ্চারা ঢিল মেরে মেরে কীভাবে জানি আম নিত। আর নানা একটা পাহারাদারের মতো সারা বারান্দা হাঁটতো, আর ঝড় উঠলে নানার মাথা খারাপ হয়ে যেত, কারণ আম তো পড়বেই, বাচ্চারা আরও ঢিল দিয়ে নামাবে, ঢিল দিয়ে মারবে। এবং এক পর্যায়ে থেকে তার নাতি নাতনিরাও মানে মাঠে রাস্তায় বাচ্চাদের সাথে ঢিল মেরেই যাচ্ছে এবং আম খেয়েই যাচ্ছে। তো আসলে ছোটবেলায় খুব মজা উনি মজার উনি কিছু। বেশ শৌখিন মানুষও ছিল, কারণ ক্রস ব্রিডিং ইদানিং অনেকেই করছেন, কিন্তু আগের সময়টায় এটা আসলে বেশ কঠিন একটা কনসেপ্ট। এবং এক্স্যাক্টলি কত রকম 5-6 রকম তো ডেফিনেটলি আম হতো ওর কাছে, কিন্তু কি কনসেপ্টে কিভাবে, আমি তো বললাম যে এখনো যে আম ল্যাংড়া লোলা ফকির ছোলা কি যা বলবে আমি আম খেয়ে যাবো, কিন্তু আম দিয়ে আমার কথা আমি টাইপ বুঝি না। কিন্তু এই ক্রস ব্রিডেড আমও আপনি যে খেয়েছেন, আমার কাছে মনে হয় সেটারও ভিন্ন রকম একটা টেস্ট ছিল। মানে আম্রপালির সাথে হিমসাগরের টেস্ট একসাথে মিশে কিরকম লাগতে পারে সেটা ওই আম যে ভাবতেই পারি শুধু। পারে না কোনটা কি হ্যাঁ, আম এবং হলেই ওই হলো। আমের যে এত টেক কেয়ার করতো না, কিছু থাকতো হচ্ছে স্টোর রুমে, কিছু হচ্ছে খাটের নিচে, কিছু আমের উপর দেখো ফ্যানও ছেড়ে রাখতো, আমকে ঠান্ডা রাখতে হবে। তো মানে এত নষ্ট হয়ে যাবে, গন্ধের সঙ্গে সঙ্গে ঘুরায় ঘুরায় দেখতে হতো যে হি ওয়াজ আ সায়েন্টিস্ট। ও মাই গড, একদম একদম। এখনো নানা আলহামদুলিল্লাহ হি ইজ 93 ইয়ার্স ওল্ড। এখনো যদি এখন বেড রিডেনই মোটামুটি, হুইল চেয়ারে করে আসে, টেবিলে বসে, খুব শৌখিন এখনো খাওয়ার ব্যাপারে। যদি বলি না আম খাবা, চোখটা জল জল করে ওঠে, আম দিবি, আম আম আম, মানে একদম জেনেটিক্যালি মনে হয় পেয়ে গেছি এগুলা। বাহ। তাহলে উনি ছোটবেলায় আমের যে এই ব্রিডিংটাও করেছেন, এটা আসলে উনার এটার প্রতি ভালোবাসা থেকেই আসলে এসেছে, এবং এখন পর্যন্ত উনি কি পরিমাণ ভালোবাসেন। অসম্ভব। বাহ, চমৎকার। স্বর্ণার কাছে আসি, কোনো ঝড়ের দিনের গল্প আছে কিনা? ঝড়ের দিনের গল্প আমার কানের মধ্যে বাজতেছে যে চালের মধ্যে টাপ টাপ করে আমগুলো ঠাস ঠাস করে পড়তেছে ঝড়ের বিশাল মধ্যে। একটা কঠিন অবস্থা, মনে হতো কি হচ্ছে রাতের জানি বেলা দুনিয়াতে। ওইটা তো আমার কাছে অনেক ভালো লাগতো, কারণ হচ্ছে এই তো রাতের বেলায় লাইট জ্বালিয়ে যে কুড়ায় কুড়ায় নিয়ে এসে রেখে তারপরে সকালে উঠে এগুলো আবার খাবো, এই তো এই ধরনের অনেক ভালো লাগতো। বাহ বাহ, সেটাও বেশ চমৎকার। এদিকে আমাদের সাথে অনেক বন্ধুরা চলে এসেছেন, আমরা রেবেকা আপু, নাজিয়া আপুকেও দেখতে পাচ্ছি, এদিকে পারুল আপু যুক্ত হয়েছেন। তার আগে সবার আগে এসেছেন হলো আমাদের মুন্নি আপু, তার কাছে আগে একটু আসি। মুন্নি আপু, আপনার কাছে এসে একটু আমি মধুমাস জ্যৈষ্ঠের গল্প শুনতে চাই। নিশ্চয়ই আপনি লেখক মানুষ, অনেক গল্প অনেক কাব্যিক করে বলবেন, আপনার কাছে একটা গল্প শুনি। ধন্যবাদ অহনা। অনেকদিন পর মানে আমিও জয়েন করলাম, তো তোমাকেও দেখলাম। হ্যাঁ। স্টুডিও সবাইকে ধন্যবাদ। আসলে আমার সব ফলের মধ্যে যদিও বলে ফলের রাজা কাঁঠাল, বাট আমার কাছে কিন্তু মানে ফলের আমটা রাজা আমার আম। খুব প্রিয়।
জাতীয় ফল। হ্যাঁ, জাতীয় ফল কাঁঠাল, ফলের রাজা হ্যাঁ, আম। রাজা আম। এই জন্যই মনে হয় আমটা আমার কাছে খুবই প্রিয়। মানে অন্যান্য ফলের থেকে আমি এক ইয়েতে বসে ৭-৮ টা আম খেয়ে ফেলতে পারি। আর আমটা কি কেটে খাওয়ার থেকে না ওই ছিদ্র করে চুষে খাওয়াটা হ্যাঁ। এটা খুব মজা লাগে। যতক্ষণ না আমটা ফেটে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ওইভাবে খাবো, তারপর ফেটে গেলে পরে ওটা করে শেষ করব। বাহ! আমি যখন মোহাম্মদপুর থেকে আমার মেয়ে চলে যাওয়ার পর মোহাম্মদপুর থেকে যখন মিরপুরে আসলাম, আমার হাসব্যান্ড ফ্ল্যাট কেনার পরে আমার পাশে একটা মাদ্রাসা আছে তো, ওই মাদ্রাসার উঠানের মধ্যে বিশাল একটা আম গাছ। অনেক, অনেক বড় আম গাছটা। তা আমার ছোট ৩ নাম্বার রুমটা যেটা রিডিং রুম, ওই রুমের জানলা দিয়ে না পুরা গাছটা মানে জানলা পর্যন্ত চলে আসছে গাছের পাতা। মানে তোমার আমের মুকুল আসছিল, পুরা গাছ জুড়ে আমের মুকুল আসছিল। আমি আসলে এইবার মানে আমের মৌসুমটা ভালোই যাবে। অন্তত জানলা দিয়ে হাত বেড়ে আম খাওয়া যাবে, এটা একটা আলাদা মজা। কিন্তু আসলেই। ঝড়ে না, ঝড় আসলো কয়বার করে পুরা গাছের মুকুল পড়ে গেছে। মানে আম আহা! ধরে নাই। মানে তাহলে এটা এবার খুব একটু মজা। আমি ক্ষতিও তো হয়েছে। কয়েকদিন ভিডিও করছি গাছের, ভিডিও করে আমি ওয়ালে দিছি। মানে আমার কাছে খুব ভালো লাগছে আম গাছটা যখন বৃষ্টি ঝড় আসে, যে মানে ওইটা একটা খুব মানে আম না খাইতে বলে আম গাছ আমার রুমের পাশে আম গাছ, বিশাল একটা আম গাছ। এটা একটা আসলে খুব কোনো না মজার কোনো দিন জিনিস। তো আপনার স্বপ্ন পূরণ হবে। সেই হ্যাঁ, সময়টা আল্লাহ যখন জানে। আসবে আমাদেরকে বাসায় দাওয়াত দেবেন। আমরাও আপনার জানালা ইনশাআল্লাহ। থেকে আম ছিঁড়ে, ছিঁড়ে খেতে চাই। এটা একটা মজা আসলে। কিনে খাওয়ার থেকে ছিঁড়ে খাওয়া আরেক বাসার আলাদা মজা। অনেক মজাই ধন্যবাদ, আলাদা, অনেক না? ধন্যবাদ। আমরা আসি এই পর্যায়ে রেবেকা আপুর সাথে একটু কথা বলি। রেবেকা আপু, আপনার সাথে আজকের যে আড্ডা, সবাই নিজের একটা করে অভিজ্ঞতা বা গল্প শেয়ার করছে। আপনার কাছ থেকে একটা গল্প শুনি। ধন্যবাদ অহনা। সবাইকে শুভ সন্ধ্যা। আমি শুভ তো আমের সন্ধ্যা। দেশেরই রাজশাহীর মেয়ে। তো বাহ! আমার অভিজ্ঞতা অনেক, কারণ আমি চাঁপাইনবাবগঞ্জে বিয়ে করেছি। ওখানে যে আমি যে পরিমাণ আমের বাগানে গিয়েছি এবং আম যেভাবে পেড়ে খেয়েছি, আর ছোটবেলায় যেটা করতাম, আমরা যে বাসায় বড় হয়েছি সেই বাসায় একটা আমের গাছ ছিল। আমরা আমকে আবার বিভিন্ন ভাবে, যেমন এখন গোপালভোগ উঠেছে, কিছুদিন পর উঠবে খিসা, তারপরে ন্যাংরা, তারপরে ফজলি, আমরা এইভাবে ভাগ করে করে আম খাই। হ্যাঁ, তো আমাদের আম খাওয়ার সিস্টেম কি, ছোটবেলা থেকে দেখতাম যে কাঁচা আম প্রথমে খেতাম, এত সুন্দর করে ভর্তা বানায় খেতাম। এই গাছ থেকে ওই গাছ থেকে অন্যের গাছ থেকে পেড়ে খেতাম, নিজেটা খেতাম না, আম্মা খুব বকতো এর জন্য। হ্যাঁ, তো যখন আমাদের গাছগুলো কেমন যে এরকম একটা হাত, হ্যাঁ, এখানে আমি হাঁটতেছি, আমগুলো আমার মাথার মধ্যে যে লাগতেছে। বাহ! চাঁপাইনবাবগঞ্জ আমের বাগান আমি গুলো এত আরেকটা প্রশ্ন সুন্দর। আপনার কাছে করতে চাই। সেটা হলো, সারা বছর দেখেন অনেক বন্ধু হয়তো খোঁজ নেয় না। কিন্তু গ্রীষ্মকাল আসলে আপনার বন্ধুরা কি আপনার প্রতি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় কিনা? এই পরিবর্তন কি আপনি লক্ষ্য করেছেন? মিষ্টি বন্ধু চলে আসে অনেক। হ্যাঁ, এদেরকে আমি বহুত আম দেই, কারণ যে যেভাবে বলে আমি তাকে সেভাবে দিয়ে দিই। হ্যাঁ, মানে গ্রীষ্মকালে কেন মনে মধু পড়ছে। মধু আসলে বেয়ে বেয়ে পড়ে, মনে এরকম পড়ছে, একটা বিষয়। আর রেবেকা আপু, অনেক ভালো লাগলো শুনে। আরো কথা বলবো। নাজিয়া আপু আছে, পারুল আপু আছে, আরো তো গল্প হবে। আপনারা সবাই জানেন গল্প আসলে চলবেই লেডিস ক্লাবে। তবে বিরতি থেকে এসে আবারও ফিরে কথা হবে, সাথেই থাকুন। ফিরে আসলাম ছোট্ট বিরতির পরে। অনেক আড্ডা হচ্ছে। আড্ডার ফাঁকে ফাঁকে যেহেতু সঙ্গীত শিল্পীদেরকে কাছে পেয়েছি, মাঝে মাঝে গান না শুনলেই নয়। আর আমরা একটা গান শুনবো, এর ফাঁকে আপনারা যারা যারা যুক্ত হতে বাকি আছেন, এখনো মনে করছেন যে 7টার ঘন্টার পরে শেষের দিকে কোনো এক সময় যুক্ত হব, তখন কিন্তু ভিড় হয়ে যাবে, গল্প হবে না, একেবারেই খুব তাড়াহুড়ো লেগে যাবে। তখন এখনই চলে আসবেন। তাই আমরা সেই পর্যায়ে স্বর্ণার কাছে একটা গান শুনবো। কি গান শুনি? এর রোজার ঈদে আমার একটি প্লেব্যাক বের হয়েছিল মায়া দ্য লাভ মুভির। আচ্ছা। এই মুভিতে আমি একটি গান করেছিলাম, তো সেই গানটি চেষ্টা করছি। শুনি। অন্তর থেকে গাচ্ছি। আচ্ছা। যা ছিল গল্প অল্প অল্প রেখেছি তোমারই নামে, যা ছিল স্বপ্ন করেছি যত্ন রেখেছি বুকের বামে। জানে আল্লাহ, জানে ভগবান, আর জানে যিশু, তুমি ছাড়া চাই না কিছু, তুমি ছাড়া চাই না কিছু, তুমি ছাড়া চাই না কিছু, তুমি ছাড়া চাই না
কিছু। আমি মসজিদে গিয়েছি, মন্দিরে গিয়েছি, আরো গিয়েছি গির্জায়। আমি মনেতে চেয়েছি, প্রাণেতে চেয়েছি, চেয়েছি তোমায় সিজদায়। জানে আল্লাহ, জানে ভগবান, আর জানে যিশু, তুমি ছাড়া চাই না কিছু, তুমি ছাড়া চাই না কিছু, তুমি ছাড়া চাই না কিছু, তুমি ছাড়া চাই না কিছু। বাহ, কি চমৎকার! অদ্ভুত এবং সুন্দর গানটি আমার গলা। লিরিক লিখেছেন গীতিকবি শ্রদ্ধেয় সুদীপ কুমার দীপ এবং মিউজিক করেছেন শ্রদ্ধেয় আমাদের ভাই আকাশ মাহমুদ ভাই। এবং গানটি হচ্ছে এবং এই মুভির প্রডিউসার এমডি আলিনুর আশিক ভাইয়া। চমৎকার চমৎকার একটা প্রোডাকশন দেখি মনে হচ্ছে যে আমাদের সবাইকে মায়া দা লাভ দেখতে হবে, কখন এই গানটা আসে সেটার অপেক্ষা করব আমরা। আমারও আসলে অনেক সময় আগে এটা হতো যে আগে গান রিলিজ হয়, তারপরে ওই গানটা দেখে দেখে সেই মুভিটা দেখার একটা আলাদা আগ্রহ জন্মে, সেরকম একটা কালচার আছে, তাই না? আমি তিলকা আপুর কাছে আবার একটু এসে যে বিষয়টা জানতে চাই সেটা হলো যে পরিবারে দেখা যায় যে নানানভাবে আমরা যখন একসাথে থাকি নিজের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের যে ঋতু বৈচিত্র্য, আমাদের যে যত রকম বাংলাদেশের যা কিছু আছে, সমৃদ্ধ বাংলাদেশ আসলে, এই সংস্কৃতিগুলো বাচ্চাদের ভেতরে পৌঁছে দেওয়াটা বা এই যে গ্রীষ্মের সৌন্দর্য, বর্ষার সৌন্দর্য, এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা কতটুকু জরুরি সেটা নিয়ে একটু খুবই জরুরি, খুবই জরুরি জানতে হবে যে আমাদের দেশের ঋতুগুলা কি। এখন তো যেমন আমরা আগে 6 ঋতুর দেশ পড়েছি, অথবা এতটা আইডেন্টিফাই করতে পারি না এখন, কারণ ঋতুগুলাও কাছাকাছি চলে আসছে, বা মানে আমরা এখন ফোকাস করি ধরো গরম, ঠান্ডা, বৃষ্টি, শীত, তিনটা হয়ে বৃষ্টি, হ্যাঁ গেছে। তিনটাতে চলে আসছে। কিন্তু জানা দরকার যে কোন কোন সিজনের কোন ফল, কোন সিজনে কি হচ্ছে, আবহাওয়া, এই যে চেঞ্জেসগুলা, ক্লাইমেট চেঞ্জেস, সাস্টেনেবিলিটি, প্রত্যেকটা জিনিস বাচ্চাদেরকে বলা উচিত, শেখানো দরকার। বিকজ ওদেরকেও এই জিনিসগুলা, কারণ ওদেরও তো স্মৃতি, মানে আমরা যে এখন বড় হয়ে বলি যে আমরা ছোটবেলায় এটা করেছি, ছোটবেলায় শুনেছি, ছোটবেলায় শিখেছি, তো ওরা কি বলবে যদি ওরা এখন না শিখে যে ছোটবেলায় কি যে আমি করেছি, video মোবাইল games নিয়ে খেলেছি। বসেছিলাম, আমি ছোটবেলায় রিলস দেখেছি, এটা তো কোনো স্মৃতি হতে পারে না, হ্যাঁ, একদমই এটা হওয়া তাই। উচিতই না। না আসলে এই ধরনের মানে এইগুলো কিন্তু আসলে বাবা মার নিজ জায়গা থেকে নিজ উদ্যোগে পরিবারের একটা দায়িত্ব আছে। পরিবারে দেখা যায় আগে কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি অতটা ছিল না, আগে আমরা সবাই একসাথে থাকতাম, মা বাবা কিছু শেখাচ্ছে, দাদা দাদি কিছু শেখাচ্ছে, চাচা চাচি কিছু শেখাচ্ছে, মানে বাচ্চারা শিখছে প্রচুর। তো এখন দেখা যায় যে আসলে পরিবার ছোট হয়ে আসায় বাবা মা কাজে চলে যাচ্ছে, বাচ্চারাই বা কি করবে, সেক্ষেত্রে ওরা একটু ফোন নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে। ওই পারিবারিক বন্ধনের একটা আলাদা সময় এখন খুঁজে বের করাটা, ওটা খুব দরকার। নিতা দিদি কি মনে করেন? হ্যাঁ, আমার কাছে আসলে এটাই, আমরা যে বাচ্চাদেরকে দোষ দিই, আসলে ওদের দোষ নেই, টোটালি আসলে আমাদেরই একটা দোষ। আমরা আগে কি করেছি, বাবা মা একটা টাইম হইলেও একসাথে বসে খেয়েছি, বাবা যদিও চাকরি করতে একটা টাইমে, আমরা যেরকম বড় হয়েছি ঠিক 10টায় আমাদের এখনো মনে আছে, তখন তো বিটিভি ছিল বেশি, বিটিভিতে যখন শাপলা ফুলটা দেখাতো স্মৃতিসৌধ, তখন আমাদের সবারকে টেবিলে বসতে হতো, মানে ওটা আমাদের মাথায় ছিল, ওই সাউন্ডটা বাজবে আমাদের খেতে বসতে হবে, বাবা বসতো আমরা বসতাম। তো ওই সিস্টেমটাই তো এখন আমাদের মধ্যে নাই, আমরা বাবা মারাই তৈরি করি না। দেখা যায় বাবা অনেক রাতে উঠতেছে, হয়তো মাও ব্যস্ত, মাও ঘুমায় যাচ্ছে, তো বাচ্চাটা কি করবে তখন? সে তো ফোন নিয়ে ব্যস্ত থাকবে। বা এখন তো যদি দিদিমা দাদু বলি, তারাও কিন্তু অনেকে জবেই ব্যস্ত থাকে, জবে থাকে, বা রিটায়ার্ড করে ফেলে কতটুকু ঘরে বসে থাকবে, তারাও ব্যস্ত থাকে বিভিন্ন। তো বাচ্চাটা আসলে আমরা টোটালি ওদেরকে দোষ দেওয়াটা আসলেই ঠিক না, আমাদেরও কিছুটা দোষ আছে, ওই এনভায়রনমেন্টটা আমরা আসলে তৈরি করতে পারি না আগের মতো করে। তো আমাদেরই উচিত কিন্তু আসলে এই সময়গুলো দেওয়া, যে আসলে বাচ্চারা কি ফল চিনবে, আমরা তো, আমার ছেলেটাই চিনে না, মাঝে মাঝে এনে দেখাইতে হয়, ওরা কি ছবি দেখে, ওগুলা দেখে, কিন্তু গাছে যে কিভাবে ফলটা ধরে সেটা কোথায় দেখবে?
ওদেরকে তো বাগানে নিতে হবে, গ্রামে নিতে হবে, যেমন তাহলে বেশ না কিছু দেখবে। আনকমন ফল আছে, আতা ফল, সফেদা, ওগুলো তো এই ধাঁচের জানিই না। ফলগুলোকে অনেকে চেনেই না বাচ্চারা। চিনিই না, সেটাই। আরো কথা হবে, জুমে একটু আসি, নাজিয়া আপুর কাছে আসি। নাজিয়া আপু, গুড মর্নিং, এবং আপনার কাছেও আজকে মধুমাস জ্যৈষ্ঠ নিয়ে একটা গল্প শুনতে চাই। গুড মর্নিং। সবাইকে দেখে ভালো লাগছে, আর সবার গল্প আমি খুব এনজয় করছি। আর আমিও মাথায় খুঁজছি যে আচ্ছা আমার আমার স্মৃতি কোনটা। আমার এরকম লিচু আম খাওয়ার অনেক স্মৃতি আছে, আর দেশের ফলের প্রতি ভালোবাসা আমার একটু বেশি। আমি এই দেশে এসেও দেশের ফল খুঁজি, এই যে এশিয়ান মার্কেটগুলোতে, যে চাইনিজ মার্কেটে একটু কাঁঠাল পাওয়া যায়, একদমই ভালো না খেতে, সরি টু সে, কিনে আনি ঠিকই, একদমই ভালো না। আমি কদবেল খুঁজি, তো বাঙালি দোকানে ওরা অনেক সময় বলে আপা কদবেল, নাজিয়া আপা আসছেন, কদবেল ভর্তা এসছে বাংলাদেশ থেকে। তারপরে ওটা নিয়ে আসি, নিয়ে এসে দেখি পানিতে ভরা। তারপরে বলবে নাজিয়া আপা আমরা ভর্তা এসছে, নিয়ে যান। এই আমরা ভর্তাটা একটু মজা লাগে। তো এরকম এখন ছোটবেলার সাথে টেস্টটা তো আর ভুলিনি। ও পেয়ারা পাওয়া যায় এখানে, পেয়ারাটা এখানে খুব ভালো। আমার লিচুও আসে, জাস্ট লেটিং ইউ নো। আমের তো এখানে এখন অনেক অনেক দেশ থেকে আম আসে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের যে ছোটবেলার আমের স্বাদ, যে পাতলা চামড়া থাকবে, এতখানি মাংস থাকবে, তা আটিটা থাকবে এত আমি এটাকে মাংস চিকন, বলি। সেই আমিও মাংস বলি। তো এটা এটা এটার অন্য স্বাদ। আর লিচু হবে, এখানেও লিচু পাওয়া যায়। বিচি মিষ্টি ঠিকই, সাইজটা ছোট, কিন্তু বিচিতেই অনেকখানি ভরে থাকে। কিন্তু রাজশাহী লিচু যেটা একদম টকটকা লাল হবে, এত বড় লিচু থাকবে, ওটারও চামড়া পাতলা, বিচিটা হ্যাঁ। চিকন, মাংস এরকম। তা আমার বাবা করতেন রাজশাহীর বা ওইসব জায়গা থেকে। তখন তো খাটের নিচে আর বক্স খাট ছিল না, খাটের নিচে একটা জায়গা ছিল, যে হ্যাঁ। আপা বলছিলেন না বিভিন্ন এরকম খাটের নিচে, এখানে ফজলি আম। আমার এই এই নামগুলো, ফজলি আমের নামটা মনে আছে। আর আর এই যে ল্যাংড়া তোমরা মনে বলো আছে? না আম্রপালি, ল্যাংড়া মনে আছে, সরি আমি মনে করতে পারছিলাম না। হ্যাঁ। ল্যাংড়া মনে আছে, ল্যাংড়ার স্বাদটা সবচেয়ে মজার। আম্রপালি আর কি কি নাম না, ওই নামগুলা, ওই আমগুলো আমি চিনি না, সরি, ওইটা আমি হ্যাঁ। চিনি না। আমার সেই ফজলি আর ল্যাংড়ার মধ্যে আমি আছি। আর লিচু আমার বাবা ওই যে ইয়ে করে রাখতেন, দরজায় দরজায় না হুক লাগিয়ে লিচু ঝুলিয়ে রাখতেন, ওই ফিলিংটা আমাকে দেওয়ার জন্য, যে তুমি লিচুর বাগানে হাঁটছো, তুমি পেরে পেরে খাবে। বাসার দরজায় এরকম লিচুর এরকম ঝোপা ঝুলানো থাকতো, তা আমি ছিঁড়ে ছিঁড়ে খেতাম। সেই এইটা আর দিনের শেষে দেখা যেত একটা খালি এই ডান্ডি ঝুলে আছে, ফল শেষ। কারণ আমি প্রচন্ড লিচু পছন্দ করতাম। বাহ। আমটা তো আমাকে আবার কাটতে হবে, ইয়ে করতে হবে। লিচুটা লিচু খুব সহজ সহজ বেশি, খাওয়া। হ্যাঁ, বাহ, সবচেয়ে সহজ। বাহ, আর চমৎকার। আরো অনেক স্মৃতি আছে, so আমি আসলে তাই, সবারটাই শুনে শুনতে মনে হলো চাই। আসলে আপু পৃথিবীতে স্বর্গলোক, এরকম একটা কল্পনা আসলো। আমরা একটু পারুল আপুর কাছে আসি। পারুল আপু, আজকে আমরা জ্যৈষ্ঠ নিয়ে গল্প করছি, নানান ফলের গল্প করছি। আপনার প্রিয় ফল কোনটা? আনমিউট করবেন পারুল আপু। ঠিক আছে। আচ্ছা, এবার বলুন। আপু আবার বন্ধ হয়ে গেছে, আবার বন্ধ হয়ে গেছে, এবার হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। আমার প্রিয় ফল তো, আমি মানে ফল খেয়েই থাকি বলতে গেলে। আমি ভাত রুটি খুব কম খাই, ফলই খাই। তার মধ্যে আম তো অবশ্যই আছে। আর আমার বিষয়টা আরেকটু মজার। ছোট সময়ের কথা বলার আগে এইটুকু বলি যে আমি যেহেতু সিডনি বাংলাদেশ দুই জায়গায় আসা যাওয়া করি, তা আমি হলো কোন সময় আসি, বাংলাদেশে যখন আম শুরু হলো, আম মোটামুটি খেয়ে এখানে আসি। যখন আসি ওখানে আম শেষ হয়, এখানে আম শুরু হয়। কারণ আমাদের বাহ। বাংলাদেশে সামার যখন, তখন এখানে উইন্টার, ওখানে যখন উইন্টার, এখানে সামার। মানে আমি দুই জায়গায় খাই আম। আম লিচু, এবং এখানকার আম লিচু এত সুস্বাদু যে বলার মতো। মানে আমার বাংলাদেশে অত বড় বড় লিচু হয় না, তার বিচিটা খুবই ছোট, মাংসটা বেশি। আবার আমগুলোরও ওই বিচিটা খুব ছোট, আমের মাংসটা কোন বেশি। এলাকার খুব কথা, টেস্টি, কোনখানকার কথা বলছেন, কোন চোচা সিটি? সবাই খাওয়া যায়, মানে আমি চোচা ফেলি না, এইরকম হ্যাঁ, আপুর taste। সিটির নাম বলে এগুলো দিন। খাই। হ্যাঁ, আর আমার হল এইগুলো তো প্রিয় না আমার। আমি একটা ছোট সময়ের ঘটনা বলি হ্যাঁ, যে আমি হলাম গাছ বাওয়া মেয়ে, মানে গাছের বাহ। গেছো মেয়ে বলতে গেলে। একেবারে নারকেল গাছের মাথায় পর্যন্ত আমি উঠেছি, দুর্দান্ত ছিলাম। তা আম খাওয়ার স্মৃতি আছে। নানু বাড়িতে গিয়েছিলাম, তখন আম এবং জামরুল আমার খুবই প্রিয়। এটা পাশাপাশি হয়,
তো গাছে জামরুল হয়েছে, অনেক আম কুড়িয়েছি, কুড়ানোর পরে জামরুল গাছে উঠে আমি মানে জামরুল চুরি করার জন্য উঠেছিলাম ঝড়ের পরে। ওঠার পরে আমার ওই যে নেট দিয়ে ঢাকা থাকে, এক আপু বললো না যেগুলো লিচু গাছ আর জামরুল গাছগুলো দেখেছি নেট দিয়ে ঢাকা থাকে, তো ওর মধ্যে ঢুকে আমি জামরুল পাড়তে নিয়ে ডাল ভেঙে গেছি। আহা, ডাল ভেঙে যাওয়ার পর আমি ডাল ধরে ঝুলেছিলাম, আর গাছের মালিক নিচ দিয়ে যাচ্ছে, আমি তো ঝুলেই আছি। আমি তো ঝুলেই আছি ভয়ে। তারপরে সে কোলে করে নামিয়েছিল এবং আমাকে প্রচুর জামরুল দিয়েছিল। মানে বাহ। এই স্মৃতি আমার কোনোদিন ভুল হবে না। তাহলে বাহ বাহ, বেশ মজার। পারুল আপু অনেক ধন্যবাদ। বাকিদের সাথেও ছোট করে হলেও কথা হবে, কিন্তু ফিরে এসে অল্প একটু সময় পাবো, তাই সবাই ছোট ছোট করে রেডি থাকবেন। ফিরে আসছি একটা বিরতির পর। বিরতিই থেকে যখন চলে আসলাম তখন হাতে একদম ছোট্ট সময় সবার সাথে ছোট ছোট করে কথা বলবো, একটু চলে আসি। আমি দেখতে পাচ্ছি যে আমাদের তিলকা ফারজানা আপুর মা জয়েন করেছেন, আমি চেহারা দেখে বুঝতে পারছি। আন্টি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো আছি। আপনি যুক্ত হয়েছেন, খুব খুশি লাগছে আমাদের। আমি কিন্তু অনেক দূরে থেকে যুক্ত হয়েছি, জানেন? আমি এখন ইউএসএ তে, আমাদের সকালবেলা। বাট বাহ, আমি বাহ। এত এক্সাইটেড যে এত দূরে আমার বাচ্চাটা আছে, ওকে দেখতে পাচ্ছি, আমার নাতনিটাকে দেখতে পাচ্ছি। সো এক্সাইটিং। আমার এখন সকাল 9:15। শোয়া মনেই নয়টা। হচ্ছে না আন্টি, আমার কাছে মনেই হচ্ছে না। আমার এত বড় বোন। সুইট, মাশাআল্লাহ, এত না, সুইট মা, লাগছে। আসলে মা আমার জোর করে বলি। Thank you for the compliment. আমি এটা না, এটা ভাবছি। বললে আমার মেয়েরা আবার মাঝে মাঝে রাগ হয়, কেন বোন বলে, তুমি তো বুড়া হয়ে যাচ্ছ। হ্যাঁ, বিশেষ করে আমার ছোট মেয়ে খুব রাগ হয়ে যায় এটা শুনলে। আমি যুক্ত হয়ে একটা মজার ছোট্ট গল্প জি বলবো। জি অবশ্যই, সেটা প্লিজ। হচ্ছে আমার বড় মেয়ে। আমি কি এখন কথা বলতে পারবো একটু, জি এক জি মিনিট? জি জি অবশ্যই বলুন। আচ্ছা, গল্পটা হচ্ছে আমার বড় মেয়ে আমার আব্বার ব্রিডিং করা আম গাছের গল্প করেছে। একটা মাত্র গাছ ছিল, কারণ শহরের বাড়িতেও বেশি জায়গা না, তো ওইটাকে নেট দিয়ে ঘিরে রেখেছে। তো একদিন বিকালবেলা ঝড় হচ্ছে, আর আমি হোলি ক্রস কলেজে পড়তাম। আমি রিক্সা থেকে এসে জাস্ট নেমেছি। নামার পরে কিছু ছেলে রিক্সা থেকে ঝিল মারছে আর বলছে, এই বাসার বুড়াটা আম পাকার আগেই জাল নেট দিয়ে গাছ ঘিরে ফেলে, এই বাসার মেয়ে থাকলে বুড়া না যে কিরে মানে ঘিরে রাখবে, এই বাসার যদি একটা ইয়াং মেয়ে থাকে এর বাবা জানি কতটাই মানে ইয়ে জাজ্জেল টাইপের হবে। আমার তো প্রচন্ড রাগ ক্ষোভ, আব্বা কেন নেট দিয়ে ঝাড়ে, এটা নিয়ে এত কথা হচ্ছে। তো আমি নেমে, আব্বা এখনই কেচি দাও, আমি এখনই নেটটা কেটে ফেলবো। মানুষ এত খারাপ কথা বলে, তুমি এই আম ঘিরে রাখো বলে বলছে তুমি নাকি তোমার মেয়েকেও নেট দিয়ে ঘিরে রাখো, এটা কি ধরনের কথা? মানে সেই বয়স, সেই একটা ক্ষোভ, খুব মজা। এটা এখন বলতে আমার খুব মজা হ্যাঁ, লাগে হ্যাঁ। যে আমরাও খুব মজা আপনাদের পেলাম। সবাইকে দেখতে পেরে যে কি ভালো লাগছে। স্ক্রিনে সবাই এসছে, আমার নাতনিটা, আর ওদের কথোপকথন আর ওদের গানগুলা যে কি চমৎকার, মাশাআল্লাহ। Thank you, aunty. একটা কথা, আড্ডায় নাচার স্কোপ নাই। আমার বড় মেয়ে কিন্তু তিলকা কিন্তু ভীষণ ভালো নাচে, আহারে, আহা, ও ভীষণ ভালো ক্লাসিক্যাল নাচে, কিন্তু যেখানে সেখানে সম্ভব না। ও শিবলি হ্যাঁ মোহাম্মদের কাছে খুব ভালো কথা ভালো একটা এবং ইনফরমেশন জানলাম। ভারতনাট্যম আপনি শিখেছে, তো বলেননি আমাদেরকে। ডিপ্লোমা কোর্স করা আছে। তো আমার জন্য কোনো আড্ডায় একটু সেজে গুজে এসে একটু আপনাদের নাচও দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা নাচের আয়োজনটা করে তাকে হ্যাঁ, ডেকে আবার নিয়ে চলে আসবো আসবো। অবশ্যই। এবং আপনি আমি আজকে সেটা আমাদের ভাবছি। সাথে যুক্ত হলেন, আমরা যে কি খুশি হয়েছি। আপনি মাঝে মাঝেই যদি সুযোগ পান ঘুম থেকে উঠে আমাদের সাথে মাঝে মাঝে এসে গল্প করবেন, এটা দাবি থাকলো আপনার কাছে। অবশ্যই, আমার ছোট মেয়ে ইউএসএ তে, ও একটু এসে দেখতে চাচ্ছে আপনাদেরকে। ও হচ্ছে Hello. তিলকা ফান্নানা। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম তিলকা ফান্নানা, আমি তিলকা তিলকা ফারজানার ফারজানার বোন। বাহ, দুজনের নামেও বেশ সুন্দর একটা মিল আছে। আমরা তিলকা আসলে আমাদের আপনাদের এই যে আজকে ফ্যামিলি রিউনিয়ন হয়ে যাচ্ছে, আমার আসলে অনেক ভালো লাগছে। একদম একদম। আমার মানে ছোট থেকে আমি ইন্টারভিউ দেখতে খুব ভালোবাসি, সেখানে আমার নিজের বোন ইন্টারভিউ মানে যে দিচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় যে বাকি সময়গুলোতে যখন আমাদের কিন্তু লেডিস ক্লাব প্রতিনিয়তই আছে, আপুও যখন সময় পাবেন আপু চলে আসবেন, এবং আপনিও যদি ওখানে বসে সকাল হলে কোনোদিন ইনশাআল্লাহ। লেডিস ক্লাবে যুক্ত হতে পারেন, জুমে যুক্ত হবেন আমাদের সাথে অবশ্যই। অনেক ধন্যবাদ। আমি তো অবশ্যই চাই যে প্রত্যেকদিন একটা ইন্টারভিউ দেই। অবশ্যই জুমের সুযোগ আছে যেহেতু অবশ্যই আসবেন, এবং আমরা অনেক গল্প করব। সবার আমরা পারফরম্যান্স অনেক ভালো ছিল, শোটা অনেক ভালো লেগেছে, বাহ। সবাইকে অনেক
ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপু। আমরা একটু আকলিমা আপুর কাছে আসি। আকলিমা আপু, আপনার কাছে এসে একটু গল্প করি। সেটা হলো এই যে সবাই জ্যৈষ্ঠ নিয়ে গল্প করছে, আপনার কাছে ছোট একটা গল্প আছে কিনা? হ্যাঁ, ছোটবেলার গল্প তো অনেক আছে। কারণ আমাদের ছোটবেলা কাটিয়েছে, আমরা তখন নানা বাড়ি গ্রামে ছিল। আমরা ঝড়ের দিনে মানে এই আমের সময়, আমের সিজনে আমরা গ্রামে যেতাম বেড়াতে। তখন গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যেতাম, অনেক মজা হতো। সে আম গাছের নিচে পাকা আম কেটে খাওয়া, এটা যে কি মজার সেটা একদমই তাই, আমরা ঢাকায় বসে একদমই আপনার তাই। বলা যাবে না। আমার সেই মানে একটি কবিতার কথাই মনে পড়ে, জসীমউদ্দিনের মামার বাড়ি। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। যায়। অনেক ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। বাহ, সেই চমৎকার, কবিতার মতোই চমৎকার আমরা আপু। তখন আনন্দে ছিলাম। একদমই তাই। আকলিমা আপু, সবার কাছেই ছোট ছোট করে শুনবো। সাজিয়া আপুর কাছে একটু ছোট্ট করে 2 লাইন শুনি। সাজিয়া আপু। আপু শুভ সন্ধ্যা, ভালো শুভ আছেন? সন্ধ্যা। হ্যাঁ, ভালো আছি। ওই যে গ্রামের বাড়িতে যখন ঝড় বৃষ্টি হতো আমরা সবাই আম কুড়াতাম, ওটাকে খুব মিস করি এখন। আর আমার দাদি সবসময় বলতো আমের পোকা খেলে সাঁতার কাটা যাবে, ওটা আমাদের তাই? নোয়াখালী আপনি কি অঞ্চলে এজন্য আমের পোকা খেয়েছেন? খাইনি দেখে হয়তো বা সাঁতার জানি না। ওহো! মিস হয়ে গেল তাহলে। বেশ একটা মজার তথ্য দিয়েছেন। তাও মনে হয় পারব না খেতে। আপু অনেক ওটা ওখানে ধন্যবাদ। বলতো। অনেক, অনেক ধন্যবাদ। ওবায়দা আপুর কাছে আসি। ওবায়দা আপু, 2 লাইন শুনি। আসসালামু আলাইকুম। অতিথি আপুদের কথাগুলো খুব ভালো লাগছিল। আমারও অনেক মজার মজার স্মৃতি আছে। আমিও পারুল আপার মতো একটু গেছো ছিলাম ছোটবেলায়, এখন নাই। ছোটবেলা গাছে উঠে পেয়ারা গাছে বেশি উঠতাম, ছোট আমগুলা আম গাছে উঠতাম। আহ একবার 2বার পড়ে গিয়েছি, অনেক ব্যথা পেয়েছি, সেটার নমুনা এখনো আছে। তো আমের কথাটা বলি, আমগুলা তখনকার আমার আমার নানি বাড়িতে যেতাম, নানি বাড়িতে একটা আম আছে মহারাজ পাগল। আর এত সুন্দর সুন্দর আম, নানির বাড়িতে গিয়ে যে আম খেতাম, সবাই দৌড়াদৌড়ি করতাম, বাহ, কাজিনরা, বাহ, সুন্দর। মামা। জি, এগুলি একটু অনেক, অনেক মজার স্মৃতি। ধন্যবাদ। আমরা বাকিদের সাথেও কথা বলতে চাই। নেলি আপু আছে, খুকু আপু আছে। চেষ্টা করব আসতে। একদম শেষ মুহূর্তে আছি। নিতা দিদির সাথে তো একেবারেই কথা হলোই না। আপনার কাছে একটু চলে আসি। একদম শেষ বেলায় যদি কিছু বলতেন। খুব ভাল লাগলো, এত দিন পরে সেই ছোটবেলার গল্প বললাম, ছোটবেলার স্মৃতি, আর নতুন নতুন সবার সাথে পরিচিত হলো, সবার অনুভূতি জানতে পারলাম, কি কি করছে সেটাও জানলাম। ভীষণ ভালো লাগলো। নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, যে আমরা আসলে মেয়েরা খুব কম সময়ই পাই আড্ডাগুলো দেওয়ার। সব ব্যস্ততার মধ্যে সবাই সংসার এত ব্যস্ত পাওয়া যায়, কিন্তু এরকম ছোট ছোট টপিক নিয়ে খুব কমই কথা হয়, ছোটবেলার স্মৃতিগুলো। এবং এই বিষয়ে যে এত আড্ডা হতে পারে, এত তাড়াতাড়ি আমাদের সময়টা কেটে মানে গেল। মধুমাস জ্যৈষ্ঠ, এটা নিয়ে যে একটা আড্ডা হতে পারে, এত ভালো লাগা থাকতে পারে, এটা আসলে সবাই দেখলে আমি জানি না কতটুকু মজা পাবে, তবে আমরা ভীষণ মজা পেয়েছি। খুব অনেক ভালো ধন্যবাদ। লেগেছে। আপনার কাছ থেকেই একটা মিষ্টি গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে স্বর্ণার কাছ থেকে একটু শুনি। ভালো লাগলো খুব, আলহামদুলিল্লাহ। এবং আমাদের শ্রদ্ধা আপুদের থেকে এত সুন্দর জিনিস শুনতে পেরে আরো ভালো লাগলো, এবং তাদের গল্পগুলো জানা গেল। তো তোমাকেও অনেক ধন্যবাদ তো সুন্দর করে মিষ্টি করে বলার জন্য, এবং নেক্সাস টিভিকে অনেক অনেক ধন্যবাদ। তিলকা আপুর কাছে আসি। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর কানেক্টিভিটি, এত সুন্দর জুমে আপুরা আছে, আমরা আছি, নতুন বন্ধু হচ্ছে। তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। অনেক অনেক ধন্যবাদ আপু। আর এদিকে আমাদের নেলি আপু আর খুকু আপু বাদ রয়ে গেলেন। আগামীকালও আমি আসব। আগামীকাল এসে সবার আগে আপনাদের সাথে গল্প করব, সেই কথা দিয়ে গেলাম। এবং একটু বিদায় চেয়ে নেই সবার কাছে, কারণ যে গানটা শুনবো সে গানটা শুনতে শুনতে আমরা সবাই বাড়ি যাব। আজকে আমরা মধুমাস জ্যৈষ্ঠ নিয়ে কথা বললাম। জ্যৈষ্ঠের সময় যে কটা ফল আছে, যে কটা সবজি আছে, সেগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেক মাসে যেই ধরনের অসুবিধা বা শারীরিক অসুস্থতা তৈরি হয়, সেগুলোর যে সলিউশন বা ট্রিটমেন্ট, সেগুলো কিন্তু লুকায়িত আছে সেই সিজনের ফলের ভেতরেই। তো অবশ্যই আপনারা বেশি বেশি স্বাস্থ্যকর খাবার খাবেন, খুব ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিতা দিদি, একটা গান শুনবো। রবি ঠাকুরের সব গানই আমার খুব পছন্দ, একটা বিশেষ গান আমার খুব ভালো লাগে, ওইটা দিয়ে শেষ করছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি,
কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেয়ে